আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের প্রোগ্রাম আমরা জানি সবাই যে সামনে আইটিটি ইলেকশন। তো আইটিটি ইলেকশনে মেম্বার্স ভিউ বা মেম্বার্স থিঙ্কিং কি হতে পারে এই নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম। তো আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মাহবুবুল হক। তো স্যার আমার কলিগ ছিলেন আহসানুল্লাহ এবং তো স্যারকে যদি বলি যে স্যার আসলে পায়োনিয়ার ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। কারণ স্যার শুরু করার পর থেকে আসলে স্যার যে ইনিশিয়েটিভগুলো নিয়েছেন টেক্সটাইলে এটা আসলে অনবদ্য। যেমন স্যার হি ইজ দ্য পায়োনিয়ার ফর এমএসসি, বাংলাদেশে প্রথম এমএসসি শুরু করার উদ্যোক্তা হিসেবে বা এমএসসি কোর্স চালু করার উদ্যোক্তা হিসেবে আমরা স্যারকে বলতে পারি। এবং স্যার ব্রিটিশ কমনওয়েলথ স্কলার এবং স্যার আমাদের বুটেক্স থেকে 1989-এ ফার্স্ট ডিগ্রি অর্জন করেন। তো আমার মনে হয় স্যার যদি নিজের মুখে বলতেন যে স্যারের সফলতা প্রথম থেকে, তাহলে হয়তো আমাদের অডিয়েন্সটা জানতে পারতো যে আসলে হিস্টোরিগুলো কিভাবে বা স্যার কিভাবে সাকসেসফুল হইলেন তার লাইফে এবং আজকে সাকসেসফুল অবস্থান আছেন। একটা বলতে পারি যে স্যার এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন। স্যার যদি একটু আপনার স্যার একটু জার্নিটা বলতেন আমাদের। শাহরিয়ার জিন্দা বিপ্লব, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে আজকে যারা এই লাইভ সেশনে আছেন দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি কিছু আমার যে প্রশ্ন করেছে সেই সম্বন্ধে বলছি। প্রথমে অ্যাকচুয়ালি সফলতা খুব একটা জীবনে আসে নাই, তারপরও কিছু বলছি। যেটা আমি আমার জীবনে প্রথম কুষ্টিয়া, আমার দেশের বাড়ি হলো লক্ষ্মীপুর শহরেই, কিন্তু আমার বাবা চাকরি করতেন, বিভিন্ন জায়গায় চাকরি করতেন। সেই সুবাদে আমি কুষ্টিয়া জেলা স্কুল এবং গভর্নমেন্ট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করি। কত এরপরে সালে স্যার? এটা কত সালে? এইটা হলো আমি 77-79। এরপরে আমি বুটেক্সে ভর্তি হই, কিন্তু বুটেক্সে আমাদের লং সেশন ছিল আমাদের সময়, একটু বিভিন্ন ধরনের আন্দোলন, তারপরে এইটা এটা কত সালে স্যার? কত সালে? আমি কত সালে? ভর্তি হয়েছি ওই যে পাশ করে এসেই বুটেক্সে ভর্তি হয়েছি, কিন্তু আমাদের প্রথমেই কিছু সেশন ছিল। আর আমাদের সময় বিভিন্ন ধরনের সমস্যা ছিল, বুটেক্সে টিচার পাওয়া যেত না, এই ধরনের। তো আমি পাশ করে বেরোইছি বলা যায় 86-এ পাশ করে। আমি পাশ করার আগে আমি সাভারে একটা সাভার টেক্সটাইলস এটাতে জয়েন করেছিলাম। এরপরে ওখানে কিছুদিন করার পরে আমি 87-এ আহমেদ বাওয়ানি টেক্সটাইল মিল, বিটিএমসি, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বলতো আর কি, ওখানে ছিলাম। ওখানে জয়েন করি। ওখান থেকে আমি ওদের বর্তমানে যে বাবশিক বলতো তারা, বাংলাদেশ বস্ত্র শিল্প কর্পোরেশনের হেড অফিস ছিল সোনারগাঁও হোটেলের ঠিক উল্টা দিকে। এইখানে আমি আচ্ছা, একটা সেল ছিল, উন্নয়ন বিভাগ বলতো, ওখানে চলে আসছিলাম। এবং ওখান থেকে আমি 1989-এ আমি ইয়েতে চলে যাই, এই কমনওয়েলথ স্কলার যেটা বলছিল সেটাতে চলে যাই আহ ম্যানচেস্টারে। ম্যানচেস্টার থেকে ব্যাক করে এসে আহ, আসার পরে অনেক চেঞ্জ হয়ে গেছিল বাংলাদেশে। অনেক স্যার আমরা তাহলে আপনি কি ইউকেতে স্যার মানে ম্যানচেস্টারে কি আপনি এমএসসি পিএইচডি দুইটাই ম্যানচেস্টারে করেন? এমএসসি এবং পিএইচডি দুইটাই করি। বা এটা কি স্যার মানে ব্রিটিশ কমনওয়েলথ হ্যাঁ, স্কলারশিপ কি ফুল ফান্ড করতো নাকি? মানে হ্যাঁ, তখন আমাদের পলিসি দুইটাই ফান্ড করছে। আমাদের দুইটাই ফান্ডিং করেছিল, তবে ওই ম্যানচেস্টার ইউনিভার্সিটি আর লিডস এর মধ্যে একটু ডিফারেন্স হলো যে লিডস ইউনিভার্সিটিতে উইদিন 3 ইয়ার্স সবকিছু কমপ্লিট করে দেয়, কিন্তু ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে এটা একটু সময় নিত। তো যাই হোক, আমি সেটা সময় লেগেছে। তো সময় লেগেছে, তারপরে আমি দেশে চলে আসছিলাম। দেশে এসে তারপরে দেশে আসার পরে আবার তখন পুরা প্রাইভেট ওরিয়েন্টেড ছিল। তখন আবার সরকার, মানে আমাদের যে বিটিএমসির যে সেটা আর ছিল না তখন। বাংলাদেশ একটা বিপ্লব ঘটে তখন, একটা আচ্ছা, এই প্রাইভেট সেক্টরে যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, যেটা এই কত সালে মিটিং। স্যার এটা? এইটা আমি বলতেছি এই 1996-97 তখন আর কি। আচ্ছা, তো আমি তখন ওখান থেকে আমি কিছুদিন বস্ত্র দপ্তরের অধীনে একটা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সুপারিনটেন্ডেন্ট হিসেবে ছিলাম। তারপরে এরপরে আমি ওই যে আমার টিচিং ক্যারিয়ার শুরু হয় 1998-এর দিকে, ইয়েতে ওই যে এখন যেটা বিজিএমই,
তখন বিজিএমএ বিএসটি যেটা বিএসটি বিজিএমএ ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, এইটা পরবর্তীতে এখন বিজিএমএ ইউনিভার্সিটি হয়ে গেছিল। তবে ওখান থেকে আমি বেশি দিন ছিলাম না, আমি কাটশট করে যাই। আমি ওখান থেকে কিছুদিন পরে আমি 2003-এর দিকে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে চলে আসি। আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে বিজিএমইতে মোটামুটি আমার বলা যায় শিক্ষকতা পেশার হাতে খড়ি আর কি। এরপরে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে চলে আসি। আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে থেকে আমি পরবর্তীতে 2009-এ আমি ইয়েতে এই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চলে আসি আর কি। তো ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে আমি এই পর্যন্ত আসি। তবে সফলতা তুমি যেটা বললা যে এটা ওই তুমি করে বলছি, কারণ বিপ্লব আমার জি না না অবশ্যই স্যার, অবশ্যই আমার আমি তো জুনিয়র। আমার কলিগ ছিল। আমি তাকে ড্যাফোডিল ইউনিভার্সিটি থাকাকালে তাকে অনেক রিকোয়েস্ট করে ক্লাস করাইতাম যে আসো ক্লাস করো। তো আর সেটা সফলতা আর যেটাই হোক আর কি, কিন্তু আমার মনে হয় যে আমি খুব একটা সফল হয়েছি কিনা জানি না। তবে 2000 আমি তখন থেকেই আর কি ড্যাফোডিলে যাওয়ার পর থেকে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হওয়ার পর থেকে আমার শয়নে স্বপ্নে ছিল কিভাবে টেক্সটাইল প্রফেশনকে অ্যাডভান্স করা যায়। আমি 2014-তে আমার একটা অফারও আসছিল তখন যে ডিন হওয়ার, কিন্তু আমি তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কিন্তু আমি আচ্ছা আহ, ইচ্ছা করে যাইনি। ইচ্ছা করে যাইনি, আমি বলছি আমি এখন খুব তখন টেক্সটাইল কে নিয়ে আমি খুব ব্যস্ত। আইবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমরা ওখানে আছি, তারপরে জার্নাল এই সেই সবকিছু নিয়ে আমি মনে করি এদিকে যদি চলে যাই আমি ডিন হিসেবে, তাহলে আমার এইসব কাজ হ্যাম্পার হবে, টেক্সটাইলের কাজ। আমি টেক্সটাইলকেই বেশি প্রাধান্য দিছিলাম তখন। পরবর্তীতে অবশ্য আমি যখন আহ একসময় ছিল যখন আবার আমি ডিনশিপের জন্য আগ্রহী ছিলাম, তখন আর এটা হয়নি। যাই হোক, সেটা সেটা অন্য ব্যাপার আর কি। তবে সফলতার ডেফিনেশন আমি অন্যভাবে করব, সেটা এখানে আর এটা নিয়ে বলি না, কারণ এটা আমরা আমাদের মূল বক্তব্যে চলে যাই আর কি। পরবর্তীতে আবার প্রয়োজনে আবার আসবো আর কি। আমি একটু অ্যাড করি স্যার, যে যেমন আমি আপনার মধ্যে যেটা দেখছি অ্যাজ এ কলিগ হিসেবে বা অ্যাজ এ লিডার হিসেবে, যে আপনার মধ্যে আপনি স্যার বাংলাদেশের যে আপনি যে লিডারশিপ অ্যাওয়ার্ড যেটা, হ্যাঁ এশিয়াতে এশিয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড, এটা কিন্তু আপনি উইনার। তো আমরা যারা লিডার মনে করি আমরা নিজেকে, আমরা কিন্তু আসলে এই মাপকাঠিতে কিন্তু আসি না, কারণ তাইলে হয়তো আমরাও এরকম অনেকেই এরকম হইতো। আরেকটা জিনিস আপনি যে ভাবেন টেক্সটাইল নিয়ে, টেক্সটাইল, কারণ আমি আজকে আপনাকে আসলে আনার পিছনে যে আপনি আসলে আমাদের নির্বাচনের পরে আপনি যতবার আমাকে ফোন দিছেন এবং প্রতিটা ইউনিক আইডিয়া যে আপনি আমাকে দিছেন, আমার মনে হয়েছে যে এটা সবাই জানা উচিত, কারণ আপনি যেভাবে ভাবতেছেন আমাদের টেক্সটাইল কমিউনিটি নিয়ে, এইভাবে আসলে ভাবার লোক খুবই কম। এইভাবে ভাবার লোক খুবই কম, হয়তো সবাই আমরা খুব বিজি, আমাদের কাজে ব্যস্ত, আমরা আমাদের সময় দিতে পারি না। কিন্তু স্যার আমি আপনার মধ্যে এই গুণটা দেখছি যে আপনি কমিউনিটি নিয়ে ভাবেন। সো এই কমিউনিটি নিয়ে ভাবার বিষয়ে হয়তো আমি স্যার আরও কিছু আপনার কাছে জানতে চাবো, যে বিশেষ করে আমি এখন যে চ্যালেঞ্জগুলো দেখতেছি ইন্ডাস্ট্রিতে, এক হলো যে আমাদের যারা সিনিয়র লোকজন, বিকজ অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি এখন একটু ডাউন ট্রেন্ডের দিকে, তো অনেক আমাদের সিনিয়র বড় ভাইরা যারা এখন হয়তো জবে দে আর নট স্যাটিসফাইড ইন জব। আরেকটা হলো যে জুনিয়ররাও দেখতেছি যে জুনিয়ররা প্রচুর ছেলে পেলে এখন বের হইতেছে, যেমন আমার ব্যাচ থেকে আমরা মাত্র আমি মনে করতে পারি মনে হয় আমরা আমরা ডাইং থেকে বের হয়েছি মাত্র 43, অথচ এখন তো অনেক স্টুডেন্ট বের হইতেছে। তারপরে অ্যাফিলিয়েটেড কলেজ আছে, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেগুলো আমাদের সময় ছিল না। তো এইখানে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন কাজ করে, বিশেষ করে অনেক জুনিয়ররা আমাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া আমি আসলে কোথায় পড়াশোনা করবো, বা আমি আসলে কেরিয়ার হিসেবে কোনটা নেব, বা আমি কি দেশে থাকবো না বাইরে চলে যাব। তো আপনিও তো স্যার বিভিন্ন কান্ট্রিতে ছিলেন, এখনো আছেন। তো আসলে এখনকার যারা জুনিয়ররা আছে বা তারা ক্যারিয়ার চয়েস হিসেবে কি মানে কি কি চয়েস করবে, যে আসলে তারা ফিউচারটা কিভাবে দেখতেছেন আপনি স্যার সামনে টেক্সটাইল খাতকে বাংলাদেশের পার্সপেক্টিভে? অনেকগুলা ইস্যু তুমি রেজ করলা। এক নম্বর লাস্টে হলো যে মানে স্পেশালাইজেশন কোনটা নিবে এইটা। জি 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 এর জি জি। আগে তো আবার আসলো যে জব নিয়ে ফ্রাস্ট্রেশন ইয়াংদের মধ্যে আছে, আবার সিনিয়রদের মধ্যে আছে। তো এখন কোনটা আগে, কোনটা তাহলে কি প্রথমে আপনি কি? স্যার আমাদের আমাদের জুনিয়র নিয়ে কথা বলেন, আপনি যেহেতু স্যার স্টুডেন্টদের নিয়ে কাজ করতেন এবং হ্যাঁ এইটা নিয়ে আসলে আগে জুনিয়রদের নিয়ে আমার যেটা ধারণা আর কি, সেটা হলো যে আমাদের বুটেক্সে বা টেক্সটাইল ফিল্ডে কিন্তু এখনো যে ইন্ডাস্ট্রি গুলো আছে, স্পিনিং ইন্ডাস্ট্রি আছে, উইভিং ইন্ডাস্ট্রি আছে, নিটিং ইন্ডাস্ট্রি আছে, তারপরে অ্যাপারেল ইন্ডাস্ট্রি আছে, ডাইং প্রিন্টিং ফিনিশিং ইন্ডাস্ট্রি আছে।
তো এইসব আমরা জানি হাতে মানে কি আছে আর কি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি আছে ব্যাপার। তো এখন আমাদের জব কিন্তু এখানে। তো আমার একটা কেন জানি মনে হচ্ছে আমাদের বুটেক্সে এখন অনেকগুলা এই স্পেশালাইজেশন করে ফেলছে বিগিনিং থেকে আর কি। যেমন এটা নিয়ে আমি একবার কথাও বলেছি একবার আগে, একবার তো আমাকে অনেকে ভালোভাবে নেয়নি। তো আমি এখানে জানি না, আমি অন্যভাবে কেউ যেন না নেয়। আমাদের বুটেক্সে যেমন একটা আহ, আহ, বিভাগ আছে যেমন টেক্সটাইল ম্যানেজমেন্ট। এখন যে টেক্সটাইল ম্যানেজমেন্ট যেটা, ওদের তো কাজ তো সেই স্পিনিং এ বা উইভিং এ। এখন এইটা নিয়ে একটু ইয়ের দরকার, মানে প্রচুর ভাবার দরকার ছিল, যেটা কি বিগিনিং থেকে হবে নাকি লাস্টের দিকে এসে হবে। তারপরে আরো একটা আছে মেশিনারিজ, আছে মেশিনারিজ উপর আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। তারপরে ডাইং এর ডাই স্টাফ নাকি ডাই স্টাফ ম্যানুফ্যাকচারিং নিয়ে আলাদা একটা ম্যানুফ্যাকচারিং। ডিপার্টমেন্ট। তো এগুলা নিয়ে জামান ভাই একবার বলছে, একবার প্রশ্ন তুলছে, কয় এরা কোথায় চাকরি করবে এই ডাই স্টাফ কেমিক্যালস ম্যানুফ্যাকচারার? কারণ ম্যানুফ্যাকচারিং তো নাই বাংলাদেশে। এখন রাইট। এগুলা একটা ব্যাপার আছে, এগুলা নিয়ে বুটেক্স এর চিন্তা করা উচিত। তবে আবার বুটেক্স এ যখন ডিপার্টমেন্ট করলে সেখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, প্রফেসর থাকে, আলাদা ডিপার্টমেন্ট। এখন এগুলা কিন্তু ব্যাপক ব্যাপার, এগুলা আমাদের এইখানে আমি এগুলা বলে শেষ করতে পারবো না। তবে জুনিয়রদের চাকরির ব্যাপারে আরেকটা ব্যাপার হলো, জুনিয়ররা কিন্তু তাদেরকে প্রিপেয়ার করতে হবে, রাইট, মালিক রাইট। প্রিপেয়ার করতে হবে। আরেকটা জিনিস হলো যে আমাদের ওনার কিন্তু বুটেক্স এর ওনার আছে অনেক, আবার অনেক বুটেক্স এর এমপ্লয়ার আছে। ওনার বলতে মালিক অন্য, কিন্তু বুটেক্সিয়ানরাই রিক্রুট করে। এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে মালিকদের কাছে অ্যাকসেপ্টেবিলিটি, যে একজন বুটেক্সিয়ানকে মালিক যখন নিচ্ছে সে কতটুকু কন্ট্রিবিউট করতে পারছে। এখন এটা ঠিক যে আমি আমি জানি না আর কি, আমি এখন মার্কেট সম্বন্ধে লেটেস্ট আইডিয়া নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়তো অনেক কম বেতনে জয়েন করে, হ্যাঁ, আবার বুটেক্স তাদেরকে একটা সম্মানজনক স্যালারি দিতে হয়, ঠিক তো, তাই না? ইয়ে যে এদের তো একটা স্টার্টিং স্যালারি ব্যবস্থা। কিন্তু একজন মালিক কিন্তু সবসময় চিন্তা করবে যে আমি তার থেকে কি পাচ্ছি, বা সে যেটা দিতে পারছে। আমি ওই বিপ্লবকে কিছুদিন আগে বলছিলাম একবার যে লিস প্যাশনে ড্যাফোডিল ইউনিভার্সিটির 60 জন গ্রাজুয়েট আমরা একসাথে ইয়ে করছি, একসাথে না মানে বিভিন্ন সময়ে একজন দুইজন করে, এবার ঢুকতে 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 এক পয়েন্ট 60 জন চলে গেছিল। তো এইটা কিভাবে হয়েছিল? এইটা হওয়ার পিছনে একটা জিনিস, আমি ওই যে একটা ইন্টারন্যাশনাল একটা স্টাডি হয়েছিল যে ওয়ার্ল্ডে, এটা বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড একটা স্টাডি হয়েছিল, বিভিন্ন এন্টারপ্রেনারদেরকে প্রশ্ন করছিল যে আপনারা ফ্রেশ গ্রাজুয়েটদের মধ্যে সবচেয়ে কোন কোয়ালিটিকে আপনারা বেশি প্রাধান্য দেন। সেখানে অনেকগুলো কোয়ালিটি ছিল, তার মধ্যে 35টা 40টা কোয়ালিটি ছিল গ্রাজুয়েটের, সিজিপিও ছিল। কিন্তু বেশিরভাগ মালিক একটা কোয়ালিটিকে তারা প্রাধান্য দিয়ে, সেটা হলো টিম ওয়ার্ক। যে যারা একসাথে টিম ওয়ার্কিং ক্যাপাবিলিটি, একটা লোক নতুন গিয়েই কিন্তু টিমের সাথে মিশতে হবে। তো রাইট। এখন আমাদের ভিতরে বুটেক্স যারা আছে, বুটেক্স এর ভিতরে কিছুতেই যারা বুটেক্সিয়ান যাবে কোথাও গেলে, তার ভিতরে কিন্তু ওই ইয়েটা না থাকা ভালো যে আমি ফ্রম বুটেক্স। হ্যাঁ, রাইট। ফার্স্ট অফ অল আমরা সবাই টেক্সের লোক। এইভাবে মনে হয় যে, আমার মনে হয় যে একটা টিম ওয়ার্ক যদি, যদি কোনো মালিক যদি একবার টের পায় যে এদের ভিতরে একটু বেশি আহ প্রাউড ফিলনেস আছে, বা এটার কি বলে জানি, ইগো আছে, তাহলে কিন্তু মালিকরা কিন্তু এগুলা নিবে না, বলবে যে না, তাদেরকে নিয়ে তার সমস্যা আছে। কারণ কি যে ইন্ডাস্ট্রি এমন সেট আপ, একজন ইচ্ছা করলে একজন বসকে একজন জুনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়ার কিন্তু সমস্যায় ফেলতে পারে, হতে পারে। এটা রাইট। আমি জাস্ট বাস্তবতা বললাম আর কি। তো এই জন্য ওই টিম ওয়ার্কটা আমাদের লাগবে, যে যেখানেই যাক সবাই সবাই মিলে মিশে। এটা আমার একটা ইয়ে। তখন কিন্তু এটা জানি না ইয়ে হয় কিনা, এফেক্ট হয় কিনা, হতেও পারে। মালিকরা কিন্তু দেখে যে কোন ইউনিভার্সিটির লোক, মালিকরা কিন্তু এখন জানে যে কোন ইউনিভার্সিটির লোক কেমন। হ্যাঁ, যে এসে ওরা কি টিমের সাথে মিশে যেতে পারে কিনা, ওদের সাথে খাপ খাওয়াতে পারে কিনা। এইটা ওই একটা কথা আছে যে বাংলায় বলে আর কি, সুই হয়ে ঢুকতে হবে, ফাল হয়ে বেরোতে হবে। এখন ঢুকতে হবে সুই হয়ে আর কি। জি, প্রথমে জি, কোনো জি। ইগো হ্যাঁ, থাকতে অবশ্যই, পারবে না। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, কোনো ইগো থাকতে পারবে না। এইভাবে ঢুকতে হবে যাতে নাকি মালিকদের কাছে সে পরে আস্তে আস্তে নিজের কোয়ালিটি, কারণ যার ভিতরে লাইট আছে সে কিন্তু অটোমেটিক জ্বলতেই থাকবে। জি, জি, অবশ্যই। এটা এটা কোনোদিন একটা বুটেক্স বলতে হবে না, সূর্যের আলো উঠলে কিন্তু বলতে হয় না যে সূর্য উঠছে। মানুষ এমনি না, ফিল করতে পারে। অতএব রাইট। বুটেক্সকেও ওইভাবেই মানুষ ফিল করবে। খালি অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। এইসব ব্যাপার থেকে বুটেক্সিয়ান
অটোমেটিক্যালি লাইমলাইটে চলে আসবে। অতএব তাদেরকে কোন রকম, এটা আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন। যাই হোক, জি স্যার। স্যার আরেকটা বলতেছি, আমাদের সাথে অনেক অডিয়েন্স আছে। আপনার এক স্টুডেন্ট লিখছে স্যার, ধন্যবাদ শাহরিয়ার জিন্না বিপ্লব স্যার। অনেকদিন পর মাহবুব স্যারকে দেখলাম। আল্লাহর কাছে স্যারের দীর্ঘায়ু এবং হায়াত কামনা করি। আপনার অনেক ওয়েল উইশার। তারপরে আলহামদুলিল্লাহ। তুহিন ভাই লিখছে নাইস ইনিশিয়েটিভ। তুহিন ভাই আমাদের খুব কাছের লোক। সেও কমেন্টস করছে আর কি স্যার। আপনার স্যার অনেক 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 শ্রোতা আপনার স্যার, হয়তো পরে যারা দেখবে হয়তো কমেন্টস করবে। তো এইটা স্যার মানে আরেকটু যদি সংক্ষেপে বলেন যে মানে মানে দেশে তারা থাকবে নাকি বাইরে যাবে? মানে অনেকে স্কলারশিপ নিয়ে বাইরে যেতে চায়। এইটা কিভাবে দেখতেছেন স্যার ওই জিনিসটা? এইটা আমি তো যেটা বলবো আর কি, যে অ্যাকচুয়ালি ব্যাপারে যে কম্পিউটার সায়েন্স এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড সেম, কোনো পার্থক্য নাই। তারপরে মেডিকেল সায়েন্স, সরি আমি কিছুদিন আগে একটু ঠান্ডায় হচ্ছে, এই জন্য কথা বলা তো মনে হয় তো এখন মেডিকেল সায়েন্স এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইজ সেম, কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইজ নট সেম। তো কেন, যে আমেরিকাতে আমাদের বুটেক্সের অনেক আছে, আমাদের একটা সংগঠন আছে বুটেক্স অ্যালামনাই। এখানে বেশিরভাগ আমার মনে হয় খুব কম, হাতে গোনা 2-4 জন আছে এই ট্র্যাকে আছে, আর বাকি সবাই অন্য জব করছে। দে আর ডুইং ভেরি ওয়েল। অ্যাকচুয়ালি তো তারা বেসিক্যালি ট্যালেন্টেড, দে আর ডুইং ভেরি ওয়েল, কিন্তু টেক্সটাইলে নাই আর কি। তো এই জন্য আমার কথা হচ্ছে যে বিদেশে যেতে পারে, সমস্যা নাই, কিন্তু বিদেশের টেক্সটাইল একটু ডিফারেন্ট, বা এটা চলে যাওয়া ভালো, যাইতে পারলে ভালো। এবং হায়ার স্টাডিতে যাচ্ছে, অনেকেই যাচ্ছে। এটাই তো প্রশ্ন ছিল নাকি, যাবে কিনা নাকি? এইটাই, হ্যাঁ, মানে তারা আসলে কি ক্যারিয়ার হিসেবে দেশে থাকাটা মানে ওয়াইজ হবে ফর দ্য টাইম বিং, নাকি না বাইরে অ্যাজ এ কেরিয়ার হিসেবে কিরকম স্কোপ আছে? হ্যাঁ, আমি কেরিয়ার পড়াশোনা তো ঠিক আছে, ডেফিনেটলি বাইরে আপনি যেমন বাইরে একটা এমএসসি পিএইচডি করছেন গেল, কিন্তু অ্যাজ এ কেরিয়ার আই এম টকিং অ্যাবাউট কেরিয়ার, যে কেরিয়ার হিসেবে আসলে আমাদের দেশে স্কোপ কিরকম আর বাইরে। তো আপনার আমাদের যেটা বোঝা গেল যে আমাদের দেশে এখনো স্কোপ আছে আর কি, এখনো। স্কোপ আমি একটু অ্যাড করি। আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, আমি জানি না, এইটা বিজিএমই আমাকে একটা মেইল পাঠাইছিল। আমি যখন এই ঢাকাতে ছিলাম, তো অনেক দিন আগে, মানে বছর 2-1 আগে, তখন বিজিএমই এর মেইলে দেখলাম যে বাংলাদেশ যেই নিট গার্মেন্ট সেল করে, তাতে 1 পাউন্ড নিট গার্মেন্ট বাংলাদেশ সেল করে হলো $15 থেকে $16, আর ভারত করে হলো এটা প্রায় $24-25। চায়না করে $30, 32 বা 29 এরকম, আর ভিয়েতনাম করে $32। হোয়াট মেক্স দিস ডিফারেন্স? এখন আমরা যদি টেকনোলজি, এগুলো ভ্যালু এডিশন, এগুলাতে না যেতে পারি, তাহলে আমাদের কিন্তু ওই যে জব লেভেলটা খুব একটা ভালো হবে না। ভালো হবে না এই সেন্সে বলতেছি, খুব একটা এক্সপার্টিস দরকার নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, আমি একটা উদাহরণ দিই। আমি 2003-4 দিকে আমি মোবাইল নিয়ে আমি একটু দেখতাম আর কি, যে মোবাইল যারা ঠিক করতো এরা কিন্তু সব বিএসসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। আর আজকের মোবাইল ঠিক করে কারা? আজকাল তো অতএব টেকনোলজি কিন্তু এইভাবে এই পানির মতো নিচের দিকে ফ্লো করে। অতএব অতএব আজকে যেটা এক্সপার্টিস, 2 বছর পরে কিন্তু সেটা এক্সপার্টিস থাকতেছে না, সেটা কিন্তু অন্যরা পেয়ে যাচ্ছে। অতএব আমাদের যেটা করতে হবে, আমাদের আর&ডির মাধ্যমে আমাদের ডেভেলপ করতে হবে। আমাদের বাংলাদেশে কিন্তু আমরা এমনি সব ব্যাপারেই আমরা এই বিজিএমই এর যত প্রেসিডেন্ট আসে, প্রত্যেকে আইসাই কিন্তু 2টা কথা বলে। একটা হলো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, আর একটা হলো র মেটেরিয়াল ডাইভার্সিফিকেশন। র মেটেরিয়াল ডাইভার্সিফিকেশন মানে হলো যে ওই সিনথেটিক। আমার তো সিনথেটিক নাই, ওয়ার্ল্ডের 70% টেক্সটাইল হলো সিনথেটিক, আমরা যেসব গার্মেন্টস ইউজ করি। কিন্তু বাংলাদেশের কিন্তু অনলি 10% সিনথেটিক কাজ করি আমরা, বাকিটা ইম্পোর্ট করে নিয়ে আসি আর কি। তো এইখানে আমাদের কাজ আছে। আর প্রোডাক্ট ডেভেলপমেন্ট মানে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট হলো যে আমার থেকে হয়তো বিপ্লব বা অন্যান্যরা এখানে অনেক আছে, তারা জানতে পারে। অনেক ধরনের প্রোডাক্ট আছে, হাইটেক প্রোডাক্ট আছে, যেগুলোতে আমরা পারতেছি না, আমাদের সেই এক্সপার্টিস নেই। তো আমরা যখন ওই এক্সপার্টিসে যাইতে পারবো, তখন কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারের দরকার হবে। এখন তো আমরা সেই গতানুগতিক টি শার্ট বানাইতেছি, পোলো শার্ট বানাইতেছি,
ওই বেসিক শার্ট বানাইতেছি, ট্রাউজার, এগুলো আমাদের তো ডিজাইন অন্যদিকে আমরা নাই, আমরা ওইদিকে যেতে পারিনি আর কি। তো এইসব যদি আমরা ওইসব দিকে যেতে পারি তাহলে কিন্তু অনেক এক্সপার্টিস দরকার হবে। রাইট স্যার, রাইট। এই জন্য আমার মনে হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা যদি পারেন বিদেশে যাও, বেটার বেটার গিয়ে দেখে টেকে আসলেন। তবে আবার বিদেশে চলে গেলে একটা গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, এটা আর কি একটা ব্যাপার আছে। যাই হোক, তবে এখানে কিন্তু আমি পরবর্তীতে আমি তো ইদানিং কিছু ভিডিও টিডিও দিচ্ছি। ভিডিওতে আমি বলবো যে বুটেক্স এর রোল আছে অনেক, অনেক রোল আছে বুটেক্স এর এইখানে, এইগুলোতে এক্সপার্টিস ডেভেলপমেন্ট যেটাকে বলে আর কি। আমাদের ওয়ার্কে যে আমরা যে কাজগুলা করি, যেটা আমি বললাম যে যদি আমরা আমাদের এই নিট গার্মেন্টস এর সমস্যা ওভেনেও আছে আমাদের। নিট গার্মেন্টস এর যদি নিটিং এর দাম আমরা $15 থেকে যদি $20 নিতে পারি, বিশাল চেঞ্জ আসবে আমাদের সেক্টরে, গার্মেন্টস সেক্টরে। এগুলা অনেক কিছু ব্যাপার আছে, এগুলা পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলবো, বলা স্যার যাবে। ওই আমার আমার বন্ধু এমদাদ সরকার, আপনি চেনেন, ও বুটেক্সে আছে টিচার হিসেবে, প্রফেসর এমদাদ। ও একটা কোশ্চেন করছে আর কি, লাইভেই কোশ্চেন করছে যে আই হ্যাভ এ কোশ্চেন টু প্রফেসর মাহবুব স্যার, হাউ আইটিটি ক্যান বি এস্টাবলিশড অ্যাজ এ আইডিয়াল ইনস্টিটিউশন রাদার দেন অ্যান অ্যাসোসিয়েশন। আসলে আমরা এরকম একটা সিমিলার কোশ্চেন আপনার সাথে কালকে আলোচনা করতেছিলাম যে এই কোশ্চেনটা কি এখনই নেব না স্যার পরে? আপনি কি এটা কি শর্ট করে একটু অ্যানসার ফার্স্টে দিবেন? আমি আসসালামু আলাইকুম, এমদাদ অত্যন্ত ট্যালেন্ট তার। জি তার অনেক মিটিং এর ভিডিও আমি দেখি, ও অনেক সাকসেসফুল, তার অনেক ফলোয়ার জি আছে। জি তো জি আমার জি। মানে কোশ্চেনটা তো আছে আমাদের, তাইলে কোশ্চেন তখনই আলাপ করি, ভালো আচ্ছা, হয় না? তখনই একটা অ্যানসার দিবে। হ্যাঁ, আমরা হ্যাঁ। তো এমদাদ তুমি ক্যারিয়ার করো, আমি আবার ছাত্রদেরকে পর্যন্ত তোমার ভিডিও রেফারেন্স দিতাম যে এগুলো দেখো তোমরা। না না, এমদাদ খুবই ডাইনামিক, খুবই ডাইনামিক একজন আমাদের ব্যাচের। আসলে ও সবকিছুতে খুবই ডাইনামিক, ইভেন সে অনুষ্ঠান থেকে শুরু করে। আসলে বুটেক্স ইজ ভেরি প্রাউড, বুটেক্স ইজ হ্যাভিং দিস কাইন্ড অফ ডাইনামিক লিডার্স। এটা আচ্ছা বুটেক্স আপনার কিন্তু, হ্যাঁ বুটেক্স কিন্তু নিটিং, আমি বলবো বাংলাদেশে নিটিং এ যাই থাকুক যত, তারপরে বুটেক্স কিন্তু অল্প সময় এটা করেছে। নিটিং আমি বললাম না, আমি বিদেশে যাওয়ার আগে নিটিং এ কিছুই ছিল না বলা যায়, আসার পরে নিটিং, তো নিটিং এ যেরকম ডেভেলপ হয়েছে আসলে উইভিং এ মনে হয় এতটা ডেভেলপ হয়নি। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, নেক্সট। আচ্ছা স্যার, স্যার মানে আমি ওর কোশ্চেন থেকে যেহেতু ইনস্টিটিউট সম্পর্কে হ্যাঁ, আইটিটি নিয়ে আমরা একটু পরে আসি। হ্যাঁ। আম, আমরা মানে আপনি তো স্যার বিভিন্ন ইনস্টিটিউট দেখছেন, বিশেষ করে আপনার হাত দিয়ে ডেফোডিল আজকে এত বড় একটা প্রতিষ্ঠান, এবং আপনি বিএফটি তেও ছিলেন, যেহেতু বিএফটি তেও আপনার অবদান অনস্বীকার্য, এবং আসামুল্লাহ আমি আপনাকে দেখছি। তো প্রাইভেট যে ইউনিভার্সিটি গুলা, এগুলো আসলে আপনার হাত দিয়ে করা। তো এখন আপনি তো স্যার দেশের বাইরেও দেখছেন, ম্যানচেস্টার বা অন্যান্য ইউনিভার্সিটি গুলা। তো একটা যেমন আমরা স্যার, আমি নর্মাল বলি যে আমরা তো আগে নোকিয়া ফোন ইউজ করতাম বা বাটন ফোন ইউজ করতাম, এখন আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি। তো আমাদের যে এডুকেশন ইনস্টিটিউট গুলা, এগুলার কি স্যার মানে আসলে এগুলো আপগ্রেড বা এগুলো ডেভেলপমেন্টের কি দরকার আছে কিনা এখনকার, ফর দ্য টাইম বিং, এখনকার পার্সপেক্টিভে, এবং এগুলো কোন জায়গায় কাজ করা যায় যেগুলা আমাদের ইনস্টিটিউটকে আমরা গ্লোবাল, এবং আপনি যে বললেন যে আসলে আমাদের যে গ্যাপটা আছে, যে আমরা ডাইভার্সিফিকেশনে যাইনি। তো এই ডাইভার্সিফিকেশন যখন আসবে, কারণ আমি অলরেডি দেখছি যে চায়নাতে আপনার পলিস্টার, তারা কিন্তু পলিস্টার ডাইং বন্ধ করে দিয়েছে। তারা ইটস লাইক মানে আপনার প্লাস্টিকের মতো, তারা কিন্তু পলিস্টার ফাইবার, এবং তারা আমাকে দেখাইছে যে 300 শেড তারা অলরেডি দে হ্যাভ প্রিপেয়ার্ড। সো ইউ ডোন্ট নিড এনি ডাইং, আপনার কোনো ডাইং এরই দরকার নেই। না, তারা ওরা জাস্ট আপনি কালার সিলেক্ট করবেন, 300 শেডের একটা শেড কাট দিছে, ওই অনুযায়ী আপনি কিন্তু সুতা আপনাকে সে শিপমেন্ট করে দিবে। রাইট। তার মানে কি, এই যে পুরো ডাইং ইন্ডাস্ট্রিটা কিন্তু হুমকির মুখে পড়ে যাবে, বাংলাদেশের মতো ডাইং ইন্ডাস্ট্রি যদি পলিস্টার ডাইং অফ হয়ে যায়। তো এখন এই সব জায়গায় যে একটা ইনস্টিটিউটকে আমরা গতানুগতিক জায়গা থেকে কিভাবে বের করে আমরা একটা মডার্ন ইনস্টিটিউটে পরিণত করতে পারি, আপনার হাত দিয়ে তো আসলে প্রাইভেট ইনস্টিটিউট গুলো হয়েছে। তো সামনে কি, সামনে আমরা কোন দিকে যাব বা কিভাবে আমরা আপগ্রেড করবো ইনস্টিটিউট গুলাকে, এটা যদি একটু বলেন স্যার। প্রথমে হলো কি, ইনস্টিটিউট গুলা বলতে তো বুটেক্স একটা, আর তোমার এখানে অনেকগুলা কোশ্চেন আসছে। একটা আসছে জি। চায়নার যে ইয়েটা দিলা, সেইটা হুম। কিন্তু সেটার অ্যান্সার অনেক রকম আছে। আমি একটা একটা করে আসছি। প্রথমে জি স্যার। চায়নার যেটা বললা, আমি সেটাই যদি বলি যে একশের থেকে, আমি যখন আমার এক বন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার ফারুক কয়েকদিন আগে ফেসবুক একটা পোস্ট দিয়েছে যে নিউ ইয়র্কে কিন্তু এখন ওই যে ইয়ে করে, রোবট দিয়ে খাবার ডিস্ট্রিবিউট করে, রোবট চলে রাইট রাস্তায়। তো রাইট রাইট। রোবটকে আবার মানুষে কয় অনেকে মারে মারে, মানে কি কয় যে এরা মানুষের জব নষ্ট করতেছে।
আমি বললাম নো, জব নষ্ট হবে না, কারণ যখন সে রোবট এরকম খাবার ডিস্ট্রিবিউট করবে তখন আবার ওইদিকে খাওয়ার চাহিদা বেড়ে যাবে, তখন জি, রান্নাঘরে কিচেনে জব বাড়বে, রাইট। একদিকে জব কমলেও আরেকদিকে জব বাড়তে থাকবে। জি, ঠিক তেমনি অতএব আমাদের তুমি যেটা বললা যে চায়নার ওইটা ডাইং ইন্ডাস্ট্রি, ওইটাকে আমরা টেকনোলজিকে ইয়ে করা ঠিক হবে না, দাবিয়ে রাখা ঠিক হবে না। আমি যখন ম্যানচেস্টারে যাই তখন যাওয়ার আগে ওই যে আমাদের পূবালী ব্যাংক, বুটেক্স এর পাশে যে পূবালী ব্যাংক আছে ওইখানে একবার টাকা উঠাইতে গেছিলাম। তো টাকা উঠাইতে গেছি, মানে একটা তামার পয়সা দিয়ে দিত, ওইটা নিয়ে 1-1.5 ঘন্টা পরে ফিরে আসতাম, বাই দিস টাইম ওরা অনেক বই টইতে মিলাইতো, মিলাই টিলে আমার টাকাটা দিত। ইংল্যান্ডে গিয়ে আমি দেখলাম কি যে আরে যে লোকের কাছে চেক দিই সেই লোকই টাকা দিয়ে দেয়। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আমি বললাম তাহলে তো শেষ, চাকরি সব শেষ, এত লোকের চাকরি। কিন্তু এখন বাংলাদেশে ব্যাংক বাড়ছে না কমছে? ব্যাংক কয় গুণ বাড়ছে ব্যাংক। অতএব টেকনোলজি একদিকে আহ হ্যাম্পার হলো, আরেকদিকে কিন্তু অনেক, এই জন্য মডার্ন টেকনোলজিকে আমরা মনে হয় কোনো কিছু মেসেজ আসতে তো, আচ্ছা আমি আমার একটু ইয়ে হচ্ছে, তো আমি এই ইয়েগুলো দেখতে পারতেছি না। জাকারিয়া, প্রশ্ন কি আমরা এখন নিব বিপ্লব নাকি না পরবর্তীতে? এটা একটু এটা আহ, আহ, প্রশ্ন পরেও আপনি বলেন স্যার, আপনি বলেন, আমি এর মাঝে হয়তো আচ্ছা, রেলিভেন্ট এখন হলে আমি আসি, বলে দেব। বুটেক্সের। আমার হয়তো প্রশ্নগুলো আমি জানি না, যদি সম্ভব হয় আমি একটু ইয়ে করি কিনা। আমি বুটেক্স যখন ইউনিভার্সিটি হয় তখন আমি ক্লাসে খুব আহ উচ্ছ্বাস প্রকাশ করতেছিলাম। তো আমার ছাত্র আমার কাছে, স্যার আপনি কি বুটেক্স ইউনিভার্সিটি, আপনার লাভ কি, আপনি কি চলে যাবেন নাকি? আমি বললাম যে না, বুটেক্স হলো একটা কম্পিউটারের র্যাম, যেরকম র্যাম যত বেশি হয় তত কিন্তু কম্পিউটারের অ্যাক্টিভিটিস বাড়ে। এখন বুটেক্স হলো বাংলাদেশের র্যাম, এডুকেশন টেক্সটাইল এডুকেশন র্যাম হলো বুটেক্স। বুটেক্স যদি গ্রো করে, এখন বুটেক্স কে গ্রো করতে হবে। বুটেক্স যদি এই যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, বুটেক্স থেকে একটা সিলেবাস করে দিব, আমরা সবাই ওটা পড়াবো। কিন্তু বুটেক্স কিন্তু সেই রোল প্লে করতে পারে না। আই এম সরি টু সে দিস, আই বিলং টু বুটেক্স। কয়েক উপরে দিয়ে আমি নিজেই বুটেক্সিয়ান। অতএব জি, বুটেক্স যে গবেষণা, যেটা গবেষণা, গবেষণাগার থাকতে হবে, বুটেক্সে রিসার্চ উইং থাকতে হবে, বুটেক্সে অনেক ধরনের রিসার্চ। এই যে আমি যেটা বললাম এখন যে একটা কথা বলি, আমি আজকে যে বললাম যে বাংলাদেশে ইয়ার্ন সেল করি আমরা $15 পার পাউন্ড, এটাকে $20 নিতে গেলে কি করতে হবে আমাদের? এটা ব্যাপক রিসার্চ গবেষণার ব্যাপার আছে। ঠিক তেমনি ওভেন ফ্যাব্রিক, আমি বারবার বলে আসতেছি বাংলাদেশে ওভেন ফ্যাব্রিকের কোনো হিসাব নাই। কেন নাই? আমাদের বুটেক্স আগে আসুছে। এখন বুটেক্স আমাদের যারা আছে, আমি এটা কোনো ইয়ে করি না, বুটেক্সের যে অ্যাক্টিভিটিস গুলো আছে দেখি, এগুলা কিন্তু বুটেক্সের মামুলি অ্যাক্টিভিটিস। কিন্তু আরেকটা যদি আমি প্রশ্ন করি আজকে, যদি এখানে বুটেক্স অনেক আছে, আমি যদি প্রশ্ন করি যে অনেক, আমি নাম বলবো না, নাম সর্বস্ব ইউনিভার্সিটি আছে, তারাও বিএসসি টেক্সটাইল দিচ্ছে, বুটেক্সও দিচ্ছে, তাহলে বুটেক্সের মধ্যে পার্থক্য কি? ওরাও বিএসসি দিচ্ছে, বুটেক্স, বুটেক্সের স্টুডেন্ট ভালো, টিচার ভালো, বুটেক্সের কোয়ালিটি ভালো, কিন্তু দ্যাট ইজ নট দ্য পারপাস অফ দ্য ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি কিন্তু এই কারণ না, ইউনিভার্সিটি রিসার্চ করতে হবে, গবেষণা রাইট। করতে হবে। বরং বুটেক্সের উচিত ছিল, বুটেক্সের আগেই, যে বুটেক্সে অনেক আগে থেকেই এমএসসি পিএইচডি তে চলে যাওয়া উচিত ছিল, গিয়ে আমাদের দেশের ল্যাকিংস গুলা বের করা উচিত ছিল বুটেক্সের। আমাদের দেশে অনেক মেজর ল্যাকিংস, আমি যেমন ওভেন ফেব্রিক নিয়ে বলতেছি। এই যে এখন আরেকটা প্রবলেম বললাম যে নিটে আমরা কম, লো লেভেলের, কম দামে। ভিয়েতনাম যে এখানে 1 কেজি 1 পাউন্ড বিক্রি করতেছে $29, $32, আমরা করতেছি $15। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এইটা বুটেক্সে অনেক ট্যালেন্টেড পিএইচডি আছে, আমি জানি বুটেক্স খুব স্ট্রং এখন। আমি জানি বুটেক্সে অনেক পিএইচডি ধারী আছে এখন, আগে ছিল না এটা। এবং এরা খুব ট্যালেন্টেড, আমি ওদেরকে চিনি ব্যক্তিগতভাবে, অনেককেই চিনি। তো এরা করলে অনেক কিছু করতে পারে। কিন্তু এই বুটেক্সের উচিত হবে হায়ার অথরিটির যে পরিবেশ সৃষ্টি করা। হাউ? পরিবেশটা কিভাবে সৃষ্টি করবে? যখন বুয়েটে আছে কি, বুয়েটে অ্যাক্সিডেন্ট রিসার্চ একটা উইং আছে, অনেক প্রফেসর আছে এটা নিয়ে কাজ করে, অনেক প্রফেসর এনভায়রনমেন্টাল রিসার্চ। বুয়েটে কিন্তু ডিপার্টমেন্টের বাইরেও আছে। বুয়েটে, বুয়েটের কথা বলছি, বুয়েটে অ্যাক্সিডেন্ট রিসার্চ নিয়ে তারা গবেষণা করতেছে, খালি এই যেসব অ্যাক্সিডেন্ট গুলো এগুলো নিয়ে করতেছে। তো আমাদের বুটেক্সে অনেকগুলো উইং থাকতে পারে। সে একটা নিট, নিট স্পোর্ট নিয়ে, নিট গার্মেন্টস এর কি কি ভ্যালু এডিশন হতে পারে। যেমন টাওয়ালের উপরে আমি আসানুল্লাহতে থাকতে অনেক আগে এই যে রুল আমিন সহ আমরা একবার টাওয়াল নিয়ে, যে টাওয়ালের বাংলাদেশের সমস্যা কি দেখতে গেছি। একটা টাওয়াল বাংলাদেশ বিক্রি করে 75 সেন্টে, আর ইন্ডিয়া বিক্রি করে প্রায় $15-20 বিক্রি করে। তো কি এমন পার্থক্য? এই আমাদের এইটা বাড়াইতো। আমরা এখন ওয়ার্ল্ডে কিন্তু সারপ্রাইজিংলি আমাদের এই গার্মেন্টস ব্যবসা শুরু হয়েছে কিন্তু 85-এ, এখনো আমরা কিন্তু সেই নিচের দিকের আইটেম নিয়েই পড়ে আছি।
ভালো আইটেমে যাইতে পারতেছি না কেন? আমরা এখনো আছে, একদম নাই যে তা না, অনেক আছে আছে যে এগুলাকে কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে যেভাবে হোক এগুলাকে ব্যাপক আকারে আনতে হবে আর কি। আমি যতদূর জানি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু বুটেক্স থেকে আগে আছে, ইউনিভার্সিটি থেকে আগে আছে। অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন স্পোর্টস ওয়্যার ইয়ে করতেছে, এক্সপোর্ট করতেছে। আমাদের বুটেক্সে কিন্তু স্পোর্টস ওয়্যার নিয়ে কতটুকু আছে আমি জানি না, অ্যাপারেলের মধ্যে আর কি। আমি আমি আইডিয়া নেই আর কি। কিন্তু এরকম এটা আমার একটা ইয়ে হইতে পারে আর কি। এরকম অনেক আইটেম আছে। বাংলাদেশ হলো একদম ফ্রন্ট লাইনে, মানে ফরওয়ার্ডে খেলতেছে। একটা ফুটবল জি মাঠে যখন ফরওয়ার্ডে খেলে, বাংলাদেশ আমরা এক্সপোর্টে খেলতেছি, আমরা এক্সপোর্ট করতেছি আমরা। কিন্তু আমাদের কিন্তু ব্যাকওয়ার্ড কিন্তু স্ট্রং না। জি আর এই ব্যাকওয়ার্ড স্ট্রং করতে হলে বুটেক্স, এটা নিয়ে আমি অবশ্য পরবর্তীতে যদি ব্যাপক আকারে এটা নিয়ে, বললাম তো এক একটা ইস্যু নিয়ে, এগুলো নিয়ে ব্যাপক রাউন্ড টেবিল কনফারেন্স হইতে পারে, ইয়ে হইতে পারে। ওই বিপ্লব একটা ইয়ে দেখছো যে বাইরে থেকে আমরা চাইলে আমাদেরকে যে কোনো টাইমে, আমরা যদি আমাদের সময়ের সাথে মিলে আমরা বুটিক্সের সাথে অ্যাড হয়ে কিভাবে গবেষণাগুলা, এখন গবেষণা তো সব মুখে মুখে বলতেছে, সবাই বলে যে আমরা এইটা করবো, ইনোভেশন করবো, ওই করবো, রিসার্চ। কিভাবে করবেন? হাউ? হোয়াট উইল বি দ্য স্টার্টিং পয়েন্ট? রাইট হ্যাঁ, কিভাবে করতে হবে? এগুলা কিন্তু এক্সপার্টিজ এর ব্যাপার আছে। এগুলা কিন্তু মুখের কথা না। যে এগুলা ওই রাইট যে শুনতে শুনে যে আমরা রিসার্চ করব, আমরা ইনোভেশন করব। এনিওয়ে এগুলার ব্যাপারে যদি লাগে, আমি বুটেক্স যদি আমার সাথে কেউ আ ইয়ে করে, আমি আমার যথাসাধ্য সম্ভব আমি হেল্প করব, চেষ্টা করব। থ্যাংক আচ্ছা ইউ। স্যার, এইটা রিলেটেডই একটা একটা কোশ্চেন কোশ্চেন। আছে। কোশ্চেনটা হলো যে মানে ইন্ডাস্ট্রিতে স্যার কি ইকো হইতেছে মনে হয়? হ্যাঁ, আমার একটা কল আসছে, আমার ব্যাচমেট সেলিম ফোন করছে, আমি একটু ধরি না। জি একটু স্যার, জি স্যার, জি স্যার। জি স্যার। সরি, আমরা একটু স্যারের একটা পার্সোনাল কল আসাতে আমরা একটু পজ দিছি। আপনারা যারা আমাদের দেখতেছেন, আমাদের প্রশ্ন করতে পারেন। আমাদের প্রশ্ন করলে আমরা আপনার প্রশ্নটা স্ক্রিনে দেব এবং স্যারের কাছে শুনবো যে আসলে কিভাবে আমরা আরো বেটার করতে পারি টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে, বা আমরা আজকে আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে আমরা মেম্বার্স ভিশন শুনবো অ্যাবাউট আইকিটি, যে আমাদের সামনে নির্বাচন আছে। তো এই নির্বাচনের জন্য আমরা কিভাবে আসলে কাজ করতে পারি, বা কি কি জায়গায় ডেভেলপমেন্টের জায়গা আছে। হ্যাঁ, তো স্যার আমাদের গেস্ট, স্যার একটু পর বলবে আর কি। স্যার হয়তো একটু লাইনে আছে। আচ্ছা, জাকারিয়া আলম জিকু উনি প্রশ্ন করছেন যে ইন্ডাস্ট্রি যেভাবে চায় সেভাবে আমরা স্যার স্যার চলে আসছে আমাদের স্টেজে। আই সরি। হ্যাঁ, 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 বিপ্লব। ঠিক আছে। হ্যাঁ, বলো। হ্যাঁ, না আসলে এই আপনার যে আলোচনা এর মধ্যে একটা সম্পৃক্ত কোশ্চেন আসছে, জাকারিয়া আলম জিকু। উনি হুম, বলছে যে ইন্ডাস্ট্রি যেভাবে চায় সেভাবে হুম। আমরা কেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি করতে পারছি না? কেন শিক্ষার্থীদের গিয়ে নতুন করে ফ্যাক্টরিতে শিখা লাগে? স্টুডেন্টদের কেন সাপ্লাই চেইন এর অংশ হিসেবে তৈরি করা হচ্ছে না? ম্যাক্সিমাম শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহ, যেই মজা সেটা পায় না। এটা সমস্যা এবং সমাধান কি?
সরকারি টেক্সটাইল কলেজগুলো চলছে চাহিদার মাত্র 7% শিক্ষক দিয়ে, সেখান থেকে 6,000+ শিক্ষার্থী পড়াশোনা করে 11টা কলেজে। কলেজগুলো আবার বুটেক্সের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে, আমি এটা কি অ্যান্সার দিই নাকি? এটার অ্যান্সার জি দিই স্যার, কি? এটা দিয়ে দেন স্যার, এটার সাথে আচ্ছা, সামঞ্জস্যপূর্ণ তো স্যার। এখানে হচ্ছে কি যে এটা সারা ওয়ার্ল্ডেরই একটা রিকোয়ারমেন্ট যে ইউনিভার্সিটি এন্ড ইন্ডাস্ট্রি লিঙ্ক আপ। আমাদের স্টুডেন্টরা এটা আমি প্রথমেই অনেক আগেই আমি পাইছি যে ইন্ডাস্ট্রিতে গেছি পরে আহ, আমাদের ছাত্রদেরকে বলে আপনারা যেটা শিখে আসছেন সেটা ভুলে যান, এখানে অন্য জিনিস। তো আমি তখন থেকে আমি চিন্তা ভাবনা করতে থাকি যে হোয়াই, তাইলে আমার পড়ালেখা করে লাভ কি, ছাত্রদের পড়ায় লাভ কি যদি তারা ইন্ডাস্ট্রিতে গিয়ে। তখন থেকে আমি চেষ্টা করছি নিজেকে ঠিক করতে। তো নিজেকে ঠিক করা মানে কি, আমাদের শিক্ষকদেরকে ইউনিভার্সিটি এন্ড ইন্ডাস্ট্রির যে লিঙ্কেজ, আমি যেটা পড়াচ্ছি সেই ইউনিভার্সিটিতে গিয়ে সে এটা পাচ্ছে কিনা, হ্যাঁ এইটার ব্যাপারে কিন্তু শিক্ষকদের যথেষ্ট, অনেক শিক্ষক আছে যারা ভালো করতেছেন অনেক। আমি বলবো এই যে আহ, আমি জানি এমদাদ সরকারের ভিডিও গুলো আমি দেখছি, ওরা আবার যথেষ্ট কম্পিটেন্ট ওরা, কিন্তু অনেকেই আছেন কিনা, বা যেমন কি ডাইং এ বলি, এখন ডাইং আর সল্ট ফ্রি ডাইং হয় বা অনেক লেটেস্ট আছে, ফ্যাব্রিকে সব জায়গাতে ফ্যাব্রিক লেটেস্ট জিনিস আছে। সেটা টিচাররা জানতে হবে, টিচাররা জানতে হবে, এবং টিচাররা যেটা টিচারদেরকে প্রিপেয়ার করতে হবে, মানে টিচারদেরকে প্রিপারেশন নিতে হবে যে কিভাবে, যদি ইন্ডাস্ট্রি থেকে আলাদা হয় তাহলে তো লাভ নেই। কিন্তু এখানে আমাদের টিচারদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের টিচাররা ইন্টার্নি করায়, ইন্টার্নি করানোর সময় কিন্তু আহ মনোযোগ দিতে হবে ইন্টার্নিতে কি করতেছে তারা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা শিক্ষকদেরকে, সোজা কথা আমি এটা একটু সামারাইজ করি, এটা ব্যাপার এইভাবে যে এটা একটা গুরুত্বপূর্ণ সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ছাত্ররা পাশ করে যাচ্ছে ইন্ডাস্ট্রি দিয়ে কন্ট্রিবিউট করতে পারতেছে না। এটা কিন্তু একটা, এখন এখানে কিন্তু বুটেক্স এর স্টুডেন্ট যাচ্ছে, এখানে কিন্তু ড্যাফোডিলের যাচ্ছে, আহসানুল্লাহ যাচ্ছে, সব জায়গা থেকে যাচ্ছে। অতএব মালিকরা কিন্তু এখান থেকে একটা রিড করে যে কোন ইউনিভার্সিটির ছেলেরা তাড়াতাড়ি পিক আপ করতে পারে। আরেকটা, এটা যেমন শিক্ষকরা শিক্ষা দিবে, আবার এট দি সেম টাইম স্টুডেন্টেরও দায়িত্ব আছে কিন্তু গিয়ে পিক আপ করা জিনিসটা। আমরা Right. আমরা আমরা যখন বুটেক্স থেকে, যদি আমি এভাবে বলি যে বুঝলাম বুটেক্সে দিল না শিক্ষারা, আমি বুটেক্সের থেকে যখন পাশ করছি, আমরা তো আমাদের সাথে তোমরা মানে বিপ্লব জানো না তো, আমাদের সাথে আমাদের যারা পড়িয়েছেন তারা বেশিরভাগ, একমাত্র নিতাই স্যার ছিল বিএসসি টেক্সটাইল, আর তো সবাই ছিল ডিপ্লোমা। তারপরে তো আমাদের সাথে ছেলেরা গিয়া আহ ভালো করছে। এটা তার মানে যারা গ্রাজুয়েট তাদেরকেও কিন্তু ইমপ্রুভ করতে হবে, কারণ নন জি জি। টেকনিক্যাল লোক টেকনিক্যাল লোক হয়ে যায় কয়েকদিন চাকরি করে, তাহলে আমাদের বিএসসি টেক্সটাইলরা কেন পারবে না এটা? তারা গিয়া তাদেরকে বিল্ড আপ করতে হবে, তারা গিয়া আহ, যে কোনো একটা কাজ, ইন্ডাস্ট্রিতে এমন কোনো জিনিস নাই অপ্রয়োজনীয়, প্রত্যেকটা কাজ কি হচ্ছে কেন হচ্ছে এটা মনে থাকতে হবে। দেখলো যে একটা অপারেটর এটা এইভাবে করতেছে, কেন করতেছে এটা এইভাবে না করে ওইভাবে করতেছে কেন, এগুলো নিজেকে ট্রাই করতে হবে, এভাবে করে নিজের এক্সপার্টিস ডেভেলপ করতে হবে। তাদেরকে ওইখানে পুরা, এটা বেশি দিন না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কিন্তু পাশ করার পরে অনেকেই শিফটিং ডিউটি করতে চায় না, বা অনেকে কিন্তু, আমি জানি যে ইন্ডাস্ট্রিতে বেশি দিন না, 5 ইয়ার্স কষ্ট করলে হয়ে যায়, আর লাগে না, এরপরে বাকি জীবন কিন্তু তাকে ওইটাই, ওই এক্সপার্টিসটাই নিয়ে যাবে। কিন্তু অনেকেই ইন্ডাস্ট্রিতে গিয়া হয়তো মনে করে যে ইন্টার্নির সময় করে কি, যে ঢাকা থেকে আসা যাওয়া করে, ঢাকা থেকে ইন্ডাস্ট্রিতে যাইতে লাগে 2 ঘন্টা 3 ঘন্টা, আসতে 2-3 ঘন্টা, তাহলে 5-6 ঘন্টা তো ওখানে কাটে। আর শিখলো কখন? আমি ড্যাফোডিলে থাকতে আমার ছাত্রদেরকে সবসময় বলতাম যে তোমরা ইয়েতে যাও, তোমরা ইয়েতে থাকবা, ওখানে থাকবা, আশেপাশে থাকবা, ঢাকায় আসতে পারবা না। তারপরে ইন্ডাস্ট্রিতে আবার দিনের বেলা, ইন্ডাস্ট্রিতে গেলে কাজ শিখা যায় না। ইন্ডাস্ট্রিতে কাজ শিখতে হলে যখন ওই যে সারা দিনের বেলা তো সব অফিসাররা ডে শিফট চলে, ও চলে গেলে তো এইভাবে ছাত্রদেরকে বিল্ড আপ করছি আমি ড্যাফোডিলে। এখন আমাদের বুটেক্সের ছাত্রদের কিন্তু বিল্ড আপই একটা বাইবর্ন একটা ইয়ে থাকবে, আমি তো বুটেক্সের, আমার তো আলাদা একটা এইটা কিন্তু বুটেক্সদেরকে ইয়ে করতে হবে, যেটা বললাম আমি। এটা ওই যে বললাম যে তুই হয়ে ঢুকতে হবে, পরে ফাল হয়ে কি যেন কই রকম। প্রথমে কিন্তু নিজেকে এই নিজেকে শিখার মানসিকতা থাকতে হবে, খালি জি জি। হ্যাঁ, হ্যাঁ। ইউনিভার্সিটি শিখায় নাই এইটারা, না নিজেকেও না, কিন্তু এটা শিখে মানে থাকতে হবে। আমাদের নিজেদেরকে আপডেট থাকতে হবে। আর আমরা পড়াশোনার পরে দেখা গেছে যে অনার্স করার পরে পড়াশোনা ভুলে যাই, মানে আমরা নিজেকে যে সারা জীবন আপডেট করতে হবে এই জিনিসটা আসলে মনে রাখি না। তো আর এটা একটা তো সুবিধা হলো, একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, আমি আমার বুটেক্সে থাকতে আমি একটা জিনিস যদি একটা ওয়ার্ড বুঝতাম না জি টেক্সটাইলের, স্যার। এটা না বুঝলে আমি সাথে কোনো স্যারকে জিজ্ঞেস করলে অনেক স্যার হয়তো জানার সম্ভব ছিল না, আবার তখনকার দিনে কোনো উপায় ছিল না। এখন রাত্রে
মনে আসলে গুগলে টিপ দিলেই আমি পুরা হিস্ট্রি জানতেছি। জি নলেজ ইজ সো ইজি বর্তমানে, আনবিলিভেবল। অতএব আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে কোনো জিনিস একটা শুনলে সাথে সাথে গুগলে টিপ দিলেই কিন্তু চলে আসে যে জি এটার জি পুরা। অতএব নলেজ তো ইজি খুব, কিন্তু আমাদের সেখানে সমস্যা হবে কেন? আর চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল, হ্যাঁ এগুলো একটু জানতে হবে, এগুলো একটু জি জানতে হবে। জি ঠিক আছে। জি জি স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, সামনে আসলে আইআইটিটি ইলেকশন আপনি জানেন স্যার। আসলে আ আমরা আসলে আ আপনি আপনি অ্যাজ এ এক্সপার্ট আ আ মেম্বার লাইফ মেম্বার অফ আইটিইটি, হ্যাঁ? আসলে আইটিইটি সম্পর্কে আইটিইটি বিষয়ে আপনার এক্সপেকটেশন যে আ একজন মেম্বার হিসেবে, একজন লাইফ মেম্বার হিসেবে, একজন ওয়েল উইশার হিসেবে মানে হোয়াট ইস আওয়ার এক্সপেকটেশনস ফ্রম আইটিইটি? আমরা অনেক সময় মানে এটা কেন কোয়েশ্চেন করতেছি যে আমরা অনেক সময় স্বপ্ন দেখতে যাই না। যে কারণ আমরা আসলে দেখি নাই। মানে আমরা হয়তো এমন একটা গণ্ডির মধ্যে বাস করছি যেই গণ্ডিটা খুবই ছোট। তো আমরা এই ভিশন আমাদের যে আমরা এক্সপেকটেশন কি হইতে পারে? আমাদের এইম কি হইতে পারে? তো আপনি তো স্যার ম্যানচেস্টারের মতো জায়গায় দেখছেন এবং আপনি আ এখানে আপনি নিউ ইয়র্কে আছেন বা আপনি অনেকগুলা কমিউনিটি বা বডি বা বিভিন্ন ক্লাব বা বিভিন্ন আ সোশ্যাল অর্গানাইজেশন গুলা আপনি অবজার্ভ করছেন স্যার। তো এখন আমরা আইটিটি নিয়ে কি স্বপ্ন দেখতে পাই যে এই জায়গায় আমরা আমাদের এই প্রতিষ্ঠানটাকে নিয়ে যেতে পারি? মানে আমাদের কি স্বপ্ন, আমাদের টার্গেটটা কি হইতে পারে? এক্সপেকটেশনটা কি হইতে পারে একজন মেম্বার হিসেবে? আমি কতগুলা জিনিস আমার ইয়েতে আছে, আমার চিন্তা ভাবনা আছে। নাম্বার ওয়ান হইলো, আমি মনে করি যে আইটিটির একটা সুন্দর, যেহেতু বুটেক্স এর কাছাকাছি আইটির একটা জাঁকজমকপূর্ণ অফিস থাকতে হবে। এটা কিন্তু কোনো ব্যাপার না, আইটির এতগুলা জায়গা ছড়াই ছিটে আছে। এখান থেকে দরকার হয় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কোথাও একটা বিল্ডিং এর একটা ফ্লোর নিয়ে সেইখানে আইটিটি প্রত্যেকে বসবে। তাছাড়া এখানে সুন্দর জায়গা থাকবে, ওখানে অনেক বিজনেস স্টক হইতে পারে। এই ধরনের একটা অভিজাত অফিস থাকতে হবে আইটি। এটা হলো জি, ফার্স্ট রিকোয়ারমেন্ট। এখন আমাদের উত্তরায় কোথায় 10 কাঠা দিয়েছে ওইখানে, এগুলা কিন্তু 20 বছর পরে গিয়ে দাঁড়াবে। এখন কিন্তু আইটিটির কোনো লাভ হচ্ছে না, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। এখান থেকে এখানে বসে বিভিন্ন বিজনেস প্ল্যান হইতে পারে। একজন নতুন জব খুঁজতেছে, তাদের হয়তো একটা জবের থাকতে পারে, যোগসূত্র হইতে পারে। এইখানে এই হলো একটা যে একটা অফিস থাকতে হবে। এইটা হলো আমার একটা মূল চাওয়া, যে আমাদের একটা সুন্দর অফিস হবে। তো সেটা বুটেক্স এর কাছাকাছি হবে, ওখান থেকে সবকিছু পরিচালনা হবে। তাহলে কিন্তু পুরা টেক্সটাইল, একজন স্টুডেন্ট নতুন বুটেক্সে ভর্তি হলে সে যখন জানবে যে আমাদের অ্যালামনাইদের এত স্থাপনা আছে, এত কিছু, সে কিন্তু উত্তরের বিল্ডিং 10 কাঠা দেখতেছে না সে। কিন্তু সে যখনই একটা অফিসে যাবে তার চিন্তা করবে। দ্বিতীয় চাওয়াটা হইলো আমার, আমি এটা দীর্ঘদিন বেশ কয়েকবার আমি ফেসবুকে আমি এটা বলছি, সমালোচনা করছি। সরি, আমাদের যখন কয়েকবার আমাদের বুটেক্সিয়ান আহ মারা যাওয়ার পরে আহ, একটা ফেসবুকে এরকম একটা বা গ্রুপে একটা আসে, কল আসে যে উনি খুব অসহায়, ওনার একজন একজন মেয়ে আছে, ছেলে আছে, তারা একজন কলেজে পড়তেছে, তারা অসহায়। এটা আমার কাছে খুব খারাপ লাগে। কেন হয়? আমার কথা হচ্ছে যে এই বুটেক্স এর যারা মেম্বার আছে, তারা প্রতি মাসে 100 টাকা করে দেখলো, কত টাকা আসে দেখ, তাই না? এটা একটা লাইফ। এখন পরবর্তীতে করে কি, এরকম সবার কাছে টাকা উঠে উঠে টুটে মনে করেন যে তাকে বাবার, আমাদের পয়সাওয়ালা জামান ভাইরা, অত্যন্ত আমি শ্রদ্ধা করি জামান ভাই, আবার আমাদের যারা আছে তারাও আমাদের অ্যাসেট। কিন্তু তাদেরকে এরকম সবসময় গিয়া যে আপনি কিছু দেন, এগুলা আমার কাছে মনে হয় না প্রফেশনাল ওয়ে। আমার কাছে প্রফেশনাল হয়ে যে আমরা কন্ট্রিবিউট করি, প্রত্যেক আমি কন্ট্রিবিউট করে আমিও এটা বেনিফিট নিতে পারি, বলা যায় না। কারণ আল্লাহ জানে যায়, হয়তো আগামী দিনে আমারও লাগতে পারে। এই জন্য আমার একটা মাসে 100 200 আমরা জমা দিলাম, দেওয়ার পর এটা বিশাল অ্যামাউন্ট হয়ে যাবে। কিন্তু হওয়ার পরে এটা সুন্দরে বসে এটাকে কিভাবে ম্যানিপুলেট করা যায়, কিভাবে এটাকে আরো বাড়ানো যায় করে, এবং যে টাকাটা যাকে দেওয়া হবে সে একটা চেক পাবে, হয়তো তার অ্যাকাউন্টে চলে যাবে। সে বুটেক্স এর কোনো কল টল কেউ জানবে না, এটা বুটেক্স থেকেই দিবে, আইটিটি থেকে দিবে। সরি, আমি বুটেক্স আইটি মিশে, আইটিটি থেকে যখন জানবে যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার মারা গেছে, তার ফ্যামিলির সাথে আইটিটি থেকে একটা কমিটি থাকবে, তারা যোগাযোগ করবে, বললো যে আপনাদের কি রিকোয়ারমেন্ট, কি চান, এইটা তারা মিটিং করবে। ওরা জানবে না, সমগ্র মানব আমাদের টেক্সটাইল জানানোর দরকার নাই সে অসহায়,
গরিব, তার এগুলো জানার দরকার নেই, এটা আমি ফিল করি। সম্মান, একজন আইটিটি বুটেক্সের তার একটা সম্মান নিয়ে থাকুক, তার পরিবার জানুক যে এমন একটা প্রফেশনে তার বাবা ছিল, ছেলেমেয়েরা জানুক যে অত্যন্ত তারা জ্ঞান সম্পন্ন, মানি। তো এই জন্য আমার কথা হচ্ছে যে এই যে ওয়েলফেয়ার একটা ফান্ড ডেভেলপ করা যেতে পারে, এটা যেভাবে হোক, এটা একটা ওয়েলফেয়ার ফান্ড ডেভেলপ করে অপারেট করবে। আর এইভাবে আর টাকা চাইলেও কিন্তু জানবে না কে কোথা থেকে আসলো, কে গেল, এইভাবে তার শতকরা তার পরিবারের পরিচয় এইভাবে ইয়ে করা যাবে না। এইটা হলো আমার চাওয়া। পরিবারের পরিচয় প্রকাশ করা এইভাবে ঠিক না আর কি। তাদেরকে এমনি ফান্ড করুক, এটা এইভাবে সম্ভব, এটা অসম্ভব কিছু না আর কি। তাইলে দুইটা বললাম, এই ইয়া কেমন আইটিটি এইটা। আরেকটা থার্ড চাওয়া যেটা আইটিটি আমার, সেটা হলো যে আইটিটি এখন পর্যন্ত আমি যতদূর জানি সব কিন্তু এই সোশ্যাল পিকনিক করছে, এই করছে, ওই করছে, কিন্তু প্রফেশনালিজম নাই। প্রফেশনালিজম কেমন, আমি চাচ্ছি যে, আমি এক্সপেকটেশন যে আইটিটিতে মেজর গ্রুপ গুলো থাকবে, ইয়ার্ন গ্রুপ, হয়তো সেক্রেটারি ইয়ার্ন, সেক্রেটারি ফ্যাব্রিক, এটা এখন তো হবে না, এখন তো এইভাবে হবে না, ভবিষ্যতের কথা বলছে। সেক্রেটারি থাকলো ডাইং, প্রিন্টিং, ফিনিশিং, সেক্রেটারি অ্যাপারেল, এরপরে ওদের আন্ডারে আবার ওরা করলো কি, অ্যাপারেলে যারা আছে তারা ওই গ্রুপে থাকবে, ফ্যাব্রিক আলারা গ্রুপে থাকবে, এরা একটা গ্রুপে ব্লগে থাকলো। এখন ফ্যাব্রিকের একজনের একটা ইয়ে দিল, একজনের টেকনিক্যাল একটা পোস্ট দিতে পারে যে আমি এই সমস্যা করতে, এটা কি করবো। একজন নতুন যখন ফ্যাব্রিকের লোক জবে যায়, তখন তার একটা সমস্যা সে ফেস করে, অনেক সমস্যা হয়, ডাইং এর সমস্যা হইতে পারে, সে সাথে সাথে পোস্ট দিল, সাথে সাথে গ্রুপে একটা চলে আসলো রিপ্লাই। আমি একটু কয়েকদিন আগে এই ঠান্ডায় ছিলাম, তো এখন ওই কথা বললে একটু ইয়ে আসে আর কি। তো এখন তাহলে এই গ্রুপিংটা দরকার। আর আমি একবার না দুইবার গেছি আইটিটি পিকনিকে, এত লার্জ স্কেল পিকনিক করলে খাওয়া দাওয়া ম্যানেজ করা যায় না। তো পিকনিক ওই গ্রুপ ওয়াইজ করবে সব কাজ, এরপরে দরকারে সাব গ্রুপও থাকতে পারে। এখন একটা গ্রুপ আছে খালি হয়তো এই পলিস্টার ডাইং গ্রুপ, একটা গ্রুপ থাকতে পারে, তারা তাদের খুঁটিনাটি নিয়ে এক্সচেঞ্জ করলো, এরকম গ্রুপিং থাকলো। আইবির সেমিনার করলো, ওইভাবে আইবির, যদি বললাম যেটা আইবির, সরি আইটিটির অফিসে পার্মানেন্ট সেমিনার কক্ষ থাকবে, সেমিনারের ইয়ে থাকবে, যে যখন পারবে আগে বুকিং দিবে যে আমরা একটা সেমিনার করবো, তাই সেমিনার করলো। এইরকম একটা পরিবেশ থাকা উচিত আমি মনে করি। এবং সেইটা বুটেক্সের কাছাকাছি, বুটেক্সের শিক্ষকরা ওখানে যাওয়া আসা করতে পারবে, তারাও হেল্প করতে পারবে এইসব আর কি। এইরকম প্রফেশনালিজম চাচ্ছি আর কি। আরেকটা বলছিলাম যে আইটিতে একটা জার্নাল হওয়া উচিত। হ্যাঁ, জার্নাল বলছিলাম, রিসার্চ এন্ড পাবলিকেশন হওয়া উচিত। রিসার্চ তো করতে পারবে না আইটিটি, তবে পাবলিকেশন করতে পারে। পাবলিকেশন কেমন, ওই যেরকম বললাম গ্রুপ ওয়াইজ পাবলিকেশন করে, গ্রুপ ওয়াইজ তো না, সেন্ট্রালি একটা জার্নাল হইলো, কিন্তু সেটাতে ইয়ার্নের থেকে 2টা আর্টিকেল আসলো, ফ্যাব্রিক থেকে 2টা আর্টিকেল আসলো, ওয়েট থেকে আসলো, এবং প্রত্যেকটা আর্টিকেল মাস্ট বি ইন্ডাস্ট্রি রিলেটেড। আমি এই প্রসঙ্গে একটু বলি, আমি বুটেক্সে এই আগে কিছু শিক্ষকের ভাইবা টাইবা নিতে যাইতাম, কিন্তু শিক্ষকদের পাবলিকেশন গুলা কিন্তু দেশীয় টেক্সটাইল সংক্রান্ত না। এই যে একটা প্রশ্ন আসছে আজকে যে আমাদের ইঞ্জিনিয়াররা কেন ফ্যাক্টরিতে গিয়ে কন্ট্রিবিউট করতে পারেন, এটা একটা কারণ। আমি যতগুলো পাবলিকেশন দেখছি, এই প্রত্যেকটা পাবলিকেশন একটাও পাইনি আমি ইন্ডাস্ট্রি রিলেটেড, একটাও পাইনি। আবার এটাও দেখছি আমি, একজন দেখছি ফ্যাব্রিকেশন ডাইং এর পাবলিকেশন করে হয়। এই যে মিস কমিউনিকেশন বা মিস, এটার কি বলে আর কি, গ্যাপ। তো যে ফ্যাব্রিকে শয়নে স্বপ্নে তার ফ্যাব্রিক থাকবে মাথায়, উইভিং এরটা উইভিং এ থাকবে, নিটিং এ থাকবে, ডাইং এ থাকবে। অতএব একজনে আরেকজনের রিসার্চ করে, পাবলিকেশন করে, পাল্লা ভারী, এগুলা তো কোনো ইয়ে নাই। এগুলা আমার কাছে মনে হয়েছে আর কি। তো অতএব এগুলা আইটিটি আমরা বুটেক্সে, যখন বুটেক্সে প্রথম জার্নাল বর্তমান ভিসির নেতৃত্বে হয়, তখন আমরা ছিলাম পিছনে, এটা নেপথ্যে ছিলাম আমি তখন ডেপুটি ইউনিভার্সিটিতে। তো তখন আমরা কিন্তু একটা পাবলিকেশন হয়েছে, যেটাই হোক যাই হোক, ওটা হয়েছিল একটা। কিন্তু এরপরে বুটেক্সও জার্নাল, বুটেক্সে এখন না হলো, এখন আইটিটি নেই, আইটিটি একটা, আর জার্নাল বাই করতে কিচ্ছু লাগে না আজকাল, এটা কিন্তু পাবলিকেশন খরচ নেই, খালি ওই যে সফট কপি নেটে আপলোড করে দিলে হয়ে গেল, সব মেম্বাররা পাই গেল, সব মেম্বাররা পাই গেল। তাহলে
জার্নালটা আসলো, জার্নালে এখন জার্নালে কিভাবে করতে হলো কোনো ব্যাপার নাই, এটা জার্নালে এডিটোরিয়াল যাকে এটা যদি চাই আমি ডিটেইলস গাইডলাইন দিতে পারবো। তাহলে এখন সেখানে থাকলো কিছু, এগুলো সবগুলা কিন্তু ইন্ডাস্ট্রি রিলেটেড মাস্ট, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির ফ্লেভারটা পাওয়া শুরু হবে। এবং আইটিটি, আমার কথা হলো আইটিটি এই জিনিসটাকেই ইমপ্লিমেন্ট করো। আইটিটি তাইলে এইটা একটা বললাম। আর যে ব্লগ করবে, ব্লগে করবে কি, ব্লগ গুলাতে চাকরির খবরও থাকবে, একজনের লোক লাগতেছে, আরেকজনের চাকরি খুঁজতেছে, সেগুলা কিন্তু ওই যে লিমিটেড ব্লগে যাবে এগুলা। যেমন কি ইয়ার্ন ব্লগেরটা ইয়ার্নে থাকলো, ফ্যাব্রিক ব্লগেরটা ফ্যাব্রিকের থাকলো, তাইলে আর কি। নাইলে যদি আবার যদি সব একসাথে হয়ে যায়, এখন আমাদের এই গ্রুপ আছে, আমি যে বুটেক্স এর কতগুলো গ্রুপ দেখি, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলা একটা মেসেজ দিলে শত শত মেসেজ আসতে থাকে, একটা মেসেজ দিলে হয়তো রিলেভেন্ট লোকরা দেখেও না, তাই না? কিন্তু যদি এটা ইয়ার্ন গ্রুপের হয়, তাহলে ইয়ার্ন তারাই কয়জনে দেখবে, তারাই নক দিবে যে এটা হচ্ছে, এই হচ্ছে, বা একটা মিটিং হচ্ছে, একটা সেমিনার হচ্ছে, একটা কনফারেন্স হচ্ছে, ওদের ভিতরে ওরা খবর দিয়ে দিল আজকে স্পিনিং এ, তাহলে কিন্তু প্রফেশনালিজম ডেভেলপ হবে বেশি। ঠিক তাইলে এটা আর কি। আর রিসার্চ আমি এর ব্যাপারে আসি না, পাবলিকেশন আমি বলছি, পাবলিকেশন টিচাররাও করতে পারে, তবে মাস্ট বি আইটিটি বলে দিবে যে এটা ইন্ডাস্ট্রি রিলেটেড। যারা জুরি বোর্ড থাকবে একটা, যারা এগুলা স্ক্রিন আউট করবে, তারা বলবে যে এটা ইন্ডাস্ট্রি রিলেটেড হতে পারে, অথেন্টিক ডাটা হতে পারে। এই ব্যাপারে আমি যত রকম লজিস্টিক লাগে সব এই ব্যাপারে আর কি আমি আছে, অনেক বুটেক্স অনেক আছে, ভালো ভালো লোক আছে এটার ব্যাপারে, অনেক ভালো ভালো পাবলিকেশনও করতেছে, কিন্তু সামগ্রিক ভাবে আসা উচিত আর কি। তাহলে পাবলিকেশন বললাম, তাইলে কতগুলো বললাম। 1 নম্বর বললাম হলো একটা অফিস চাই, এবং অফিসে এটা কিন্তু রিকোয়ারমেন্ট বুটেক্স এর আশেপাশেই হোক, এবং সেটা দরকার হয় গভর্নমেন্টের কাছে যেভাবে হোক, আহ, জায়গা নিয়ে হোক, যা বিক্রি করে হোক। আর বললাম যে নেক্সট বললাম ওয়েলফেয়ার, বললাম পাবলিকেশন, বললাম এই কটা মোটামুটি আমার আহ ইয়েতে আছে আর কি। এই কটা দেখি যদি আর কিছু মনে আসে তাহলে পরে বলবো আর কি। থ্যাংক ইউ। এখন স্যার মানে আমাদের যে, যেমন আমি যেটা চিন্তা করি, আপনি যেটা আপনার সাথে আলোচনা করে যেটা আমি জানতে পারছি, যে আমরা অনেকটা সোশ্যাল হয়ে গেছি, আমাদের আইটিটি অনেকটা সোশ্যাল অর্গানাইজেশন হয়ে গেছে। তো এটাকে প্রফেশনাল মানে অর্গানাইজেশন করতে হলে যে এই কয়টা ইনগ্রেডিয়েন্ট, যেমন আপনি বললেন একটা স্যার পাবলিকেশন থাকতে হবে, ইভেন আমরা নিউজ পোর্টাল, যেমন আমরা এখন যে নিউজগুলো আছে প্রাইভেট নিউজ আমরা পাই, আমরা আসলে ডেভেলপমেন্ট যেগুলো হইতেছে, আইটিটি এটা নিউজ করতে পারে। যেমন নিউজ একটা হয়তো একটা পত্রিকা প্রকাশ করতে পারে, একটা প্রতি মাসে একটা পত্রিকা প্রকাশ করলো, যেখানে আমরা নতুন ইনোভেশন গুলা জানলাম। হ্যাঁ, আইটিটি যেহেতু এখানে সব রকম। আমি একটু এবং ইন্টারাপ্ট করি বিপ্লব, আমি একটু ইন্টারাপ্ট করি, আমি একটু ভুলে গেছিলাম একটা সেটা বাদ। তুমি যে নিউজ বললা, এগুলা কিন্তু ওই ইয়েতে, ওই যেটা ব্লগ থাকবে, ব্লগে আসতে পারে, প্লাস পাবলিক, কারণ পাবলিকেশন তুমি যখনই আলাদা একটা পাবলিকেশন, তখন আলাদা ফোর্স লাগবে। তো এইগুলা জি, জার্নালও আসতে পারে। আমি একটা মিস করে গেছি, সেটা হলো সেমিনার অ্যান্ড রাইট, সেমিনার। সেমিনারটা হয়েছে কি, আমি এটা আমি আমার বন্ধু সেলিমকেও বলছি, আমি এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আইবি তো সেমিনার দেখি সব সময়, যে শিক্ষকদেরকে ঠেলে দেয় সামনে। আমি কয়েকবার সেমিনার দিয়েছি, তারপরেও দেয়, ওই নবীও দিয়েছে, ডক্টর নবীও দিয়েছে, কিন্তু আমি সেলিমকে বলছি তোমরা ইন্ডাস্ট্রিতে লোকানো কেন আনো আমাদের। আমি আমি জানি একজন লেকচারারকে কিভাবে এক্সপার্টিস বাড়ায় নিয়ে যাইতে হয়, একজন লেকচারারকে কিভাবে ইফেক্টিভ করতে হয়, ইন্ডাস্ট্রির লোককে কিভাবে ইফেক্টিভ করতে হয়, সেটা আমার ব্যাচের নাসির উদ্দিন মিয়া আছে। আমি তারে বলছি তোমরা শিখাও এগুলা, কারণ ইন্ডাস্ট্রির লোকেরা আসা উচিত। কিন্তু ইন্ডাস্ট্রির লোকেরাদেরকে আমি কোনোদিন আগে আসতে দেখিনি। কোন ইন্ডাস্ট্রির লোকেরা আমি একটা সেমিনার, আমি হইতে পারে তো আমি হয়তো মিস করেছি, তো খুব কম। কিন্তু ইন্ডাস্ট্রির আমাদের বলা যায় 80 to 90% গ্রাজুয়েট ইন্ডাস্ট্রিতে আছে। অতএব ইন্ডাস্ট্রির লোকেরা সেমিনার দিতে হবে, ইন্ডাস্ট্রির লোকেরা সেমিনার দিতে হবে। আর একজন ডাইরেক্টর ইডির পক্ষে কিন্তু এটা বেশি না, 1 ঘন্টার ব্যাপার না, একটা স্লাইড প্রিপারেশন করা। সে খালি বুলেট পয়েন্ট দিবার কথা বলবে, আর তার বাহিনী আছে, বাহিনী লাগাই যাবে, এটার স্লাইড বানা, এটার স্লাইড বানা। এইভাবে করে ইন্ডাস্ট্রিতে জিএম যারা সাকসেসফুল, জিএম যারা আছে, সাকসেসফুল ইডি যারা আছে, সাকসেসফুল ডিরেক্টর যারা আছে, তাদেরকে মাস্ট একটা সেমিনার দিতে হবে। হ্যাঁ, যে প্রতি মাসে একটা ইয়ার্ন গ্রুপ একটা করবে, ফ্যাব্রিক গ্রুপ একটা করবে, ডাইং গ্রুপ একটা করলো, একাধিক করতে পারে। আর আইবি তে যেটা বললাম, আইটিটি তে একটা সেমিনার হল থাকবে, এক বা একাধিক সেমিনার হল থাকতে পারে। যদি কভার না করা যায়, বুটেক্স এর কাছে যাইতে পারে যে আমি বুটেক্স করবো, এটা করতে থাকো। এইটা করলে কিন্তু গ্রাজুয়েটদের ভিতরে ইয়ে আসবে। আর আজকাল তো সুবিধা আছে, সব তোমরা অনলাইনে করে দাও, অনলাইনে এরকম লাইভ সেশন করলে একজনের ফ্যাক্টরিতে বসে দেখতে পারতেছে, সমস্যা নেই, রাইট, তাই না? রাইট, নলেজ রাইট। বললাম তো, আজকাল এত অপরচুনিটি, এত আনবিলিভেবল অপরচুনিটি টু স্প্রেড নলেজ।
হ্যাঁ, বা রাইট। অ্যাকোয়ার্ড নলেজ, কিন্তু আমরা আসলে এটা ইউজ করতেছি না। কিন্তু আমার এইটা একটা ইম্পর্টেন্ট আইটিটির কাছে চাওয়া হবে এটা, যে আইটিটি যেটা করতে হবে সেটা হলো প্রফেশনাল দেখে আনতে হবে মাঠে। এই আমাদের একাডেমিশিয়ানদের কথা আমরা সেমিনার দিলে, আমি অবশ্য দিয়েছি একটা জিও টেক্সটাইল, এইটা তো অবশ্য ইয়ারা পারবে না এখনো, এই ইয়ারা এইটা নাই। তবে ইন্ডাস্ট্রিয়ালরা, আবার ইন্ডাস্ট্রি যারা, তারা তো আসলে আমরা যেরকম অভ্যস্ত হয়ে গেছি ক্লাসে পড়াইতে পড়াইতে, ইন্ডাস্ট্রির লোকেরা ওইটা নাই, কিন্তু ওরা নলেজ অনেক বেশি। তারা বুলেট পয়েন্ট নেই, একটা বুলেট পয়েন্ট নিয়ে 1 ঘন্টা সে বলতে পারে। আমার ব্যাচের এই নাসিরউদ্দিন মিয়া আছে, সে অনেক এক্সপার্ট, সে বিদেশে গিয়েও সে এক্সপার্ট ইয়ে করে। তো ওদেরকে বলছে, আমি তোমরা দাও সেমিনার দাও, তোমরা বলো যে আমাদের এই যে এরকম সাকসেসফুল, তারা যে তাদের সাকসেসের পিছনে কি ছিল, তারা কিভাবে এই পজিশনে আসছে। এখন আমি তো একাডেমিশিয়ান, আমি তো একাডেমিক পয়েন্ট অফ ভিউ, কিন্তু তুমি ইন্ডাস্ট্রিতে আছো, তোমরা এখানে বেশিরভাগ ইন্ডাস্ট্রি থেকে ওনাদের কাছে জিজ্ঞেস করো যে আপনার সাজেশন কি। সরি টু সে দিস, ওনাদেরকে না, সামনে নিয়ে আসতে হবে। জি, জি, তাদের জি। ইন্ডাস্ট্রি সাকসেসফুল জিএম, সাকসেসফুল ইডি, সাকসেসফুল ডিরেক্টর বা মালিক যারা আছে, তাদেরকে নিয়ে এসে বলে, আপনি বলেন আপনার সাকসেসের কাহিনী কি, বা কিভাবে, ওনার কাছ থেকে শুনতে হবে উনি কি বলে। আমি কিভাবে একজন লেকচারারকে ভালো টিচার বানাইতে হবে সেইটা আমি ভালো বলতে পারবো, হয়তো ইন্ডাস্ট্রির জন্য আমি অত সুইটেবল না, সরি টু সে দিস। না, না স্যার, খুব সুন্দর কথা বলছেন। আসলে আমরা এই পয়েন্টগুলো, আসলে আমরা যারা আইটিটি নিয়ে ভাবি, তারা তারা এই পয়েন্টগুলো ইনক্লুড করতে পারে। আমাদের আমাদের সময় আসলে আর মাত্র 3 মিনিটে, আমরা আসলে 1 ঘন্টা সেশন করারই চিন্তা ভাবনা করছি। কারণ আপনার কথা শুনতে গেলে আসলে অনেক সময় প্রয়োজন। অথবা আমরা সেপারেট সেশন হয়তো করতে পারি পরবর্তীতে, কেউ যদি অসুবিধা নেই, চায়, আমরা আলাদা করে সেটা করতে পারবো। তখন আমরা করব। আচ্ছা, আরেকটা স্যার, আমরা আপনি একটু আমরা কি বলছিলেন একটু প্রশ্ন নিব নাকি, প্রশ্ন উত্তর নাকি, প্রশ্ন উত্তর কি এসে গেছে নাকি প্রশ্ন, না? আমরা আমরা সব প্রশ্ন নিতে পারবো না আসলে। হ্যাঁ, আমরা স্যার সময় স্বল্পতার কারণে আমাদের আসলে আর 3 মিনিট সময় আছে তো। তা আমরা স্যার মানে জাস্ট কনক্লুশন ইয়ে করে আমরা ইয়ে করি প্রশ্নগুলা, পরে আপনি স্যার গ্রুপে দেখা যদি answer সময় আসলে আমাদের স্বল্পতা। আচ্ছা, এখন স্যার আমি যেটা বলি যে, আপনি একটা স্যার রিটায়ারমেন্ট ফান্ড নিয়ে কথা বলছিলেন, যে ও, আমাদের যারা, হ্যাঁ, এইটা কিভাবে করা যেতে পারে, এটা যদি একটু স্যার বলেন স্যার, এটা একটু লাভ। রিটায়ারমেন্ট অ্যাকচুয়ালি, রিটায়ারমেন্ট প্রথম কথা যেটা, যে বেসরকারি জব যারা করে তারা তো আল্লাহর মধ্যে ভালো স্যালারি পায়। অতএব জি, তারা অনেকেই, বেশিরভাগই বলা যায় তারা এই চাকরি অবস্থায় তারা মোটামুটি আখের গোছায় ফেলে আর কি, হয়তো ফ্ল্যাট বা কিছু ইনকামের ব্যবস্থা করে ফেলে। তো ওইটা ওখান থেকে, তারপরও যারা ওইটা রিটায়ারমেন্টের জন্য আলাদা আইটিটি তরফ থেকে কোনো, যেমন কি আমি ডেল্টা লাইফে আছে, ডেল্টা লাইফে আমার একটা পলিসি আছে, ওরকম ওদের অনেক জায়গাতে এরকম ভালো ভালো প্যাকেজ থাকে, সেইটা সরকারের থেকে যদি কিছু পৃষ্ঠপোষকতা নিয়ে আইটিটি এরকম করে ইয়ে করতে পারে, যে সিস্টেম করতে পারে, যে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা মাসে এত করে দিলে সে এত দিন পারে, এরকম ভালো ভালো প্যাকেজ আছে, এই ধরনের একটা কিছু হইতে পারে আর কি। এটা আমার একটা আইডিয়া বললাম আর কি। তবে বেসরকারি জবে এটাই আর কি আমার আইডিয়া আর কি, এটা নিয়ে আর বেশি ইয়ে করি না না, আর কি। আসলে স্যার, মানে যেমন আমাদের বেসরকারি, মানে সরকারি জবে যেটা যেটা হয়, যে হুম, রিটায়ারমেন্ট করার পরে একটা অ্যামাউন্ট পাইতেছেন। তো হুম, হুম, বেসরকারিতে হয় কি, যে মানে একটা সময় ঠিক আছে, মানে খুব ভালো স্যালারি পাইতেছে, কিন্তু যখন তার জবটা চলে যেতেছে, সে কিন্তু কোনো, মানে কোনো প্রভিডেন্ট ফান্ড হোক, গ্র্যাচুইটি হোক, মানে আহ, আছে কিছু কিছু বড় টেক্সটাইল মিলে হয়তো ওই রকম ব্যবস্থা আছে, কিন্তু মানে ওভারঅল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে একটা, আমি যে চাকরি করব বা একটা সময় পরে আমি যে রিটায়ার্ড হব, হুম। তখন কিন্তু আমাদের কোনো আসলে, মানে আর্থিক যে একটা বড় ফান্ড পাওয়ার, বা তখন তো আমার ওই খরচটা বেশি, আমার আর্নিং এইটা, তখন কিন্তু হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। বুঝছি। এটা কিন্তু মালিকদের কাছ থেকে, মালিক কাকে কত দিবে এটা মালিকের হিসাব, ব্যক্তিগত মালিকানা ইন্ডাস্ট্রিতে আর কি। জি, অতএব জি, জি, অনেক জায়গাতে এগুলা পেনশন টেনশন সবকিছু গ্র্যাচুইটি থাকে, পেনশন তো হয় না, গ্র্যাচুইটি থাকে, আর অনেক কিছু থাকে। তো এগুলা ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ভেরি করে। এগুলা যে আইন করা যেতে পারে, করলেও কিন্তু মালিকরা ওইভাবে ঠিকভাবে ইয়ে করবে না, অনার করবে না। অনেক জায়গাতে আমি শুনছি যে এরকম রিটায়ার করার সময় দেয় না। এগুলো বলে ইন্ডিভিজুয়াল, যখন সে বেরোয় আসে তখন বলে যে হ্যাঁ এগুলো এগুলো দিব, কিন্তু যে যখন রিটায়ার করে চলে যায় তখন কিচ্ছু দেয় না, বলে যে না তোমার এই সমস্যা ছিল এতদিন, তুমি এরকম ইয়ে করো। অতএব এগুলা কিন্তু এগুলাকে আইন করে যে ইমপ্লিমেন্ট করা যাবে আমার মনে হয় না। বরং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে প্রথম থেকে এগুলা করতে হবে, ওই যেটা বললাম যে প্রথম থেকেই তাদেরকে যে টাকা বেশি পাইলেই যে কিছু ওই, আহ, বিশ্বের সব ধনীরা বুদ্ধি দেয় যে সব সময় কিছু সেভ করতে হবে আর কি, সেভ করে চাকরিরত থাকা অবস্থায় কিন্তু তাদেরকে, অনেকেই করে এটা, অনেকেই বেশিরভাগ করে ফেলে,
বেশিরভাগ দেখা যায় 10-15 বছর চাকরি করলেই পরে আস্তে আস্তে নিজে অন্তত একটা ফ্ল্যাট ট্যাট করে ফেলে আর কি। তো জি এইটা নিয়েও দরকার, বললাম তো এগুলো নিয়ে পরে আলাদা সেশন করা যাইতে পারে, জি জি আলাদা জি আলাদা আলাদা সেশন করা যাইতে পারে আর কি। আমার মনে হয় আমরা মোটামুটি সব কোশ্চেনই কাভার করে ফেলছি স্যার। আপনি যদি আমাদের ইলেকশন হচ্ছে, আমরা এখানে 2টা প্যানেল আসলে ইয়া করতেছি। আপনি যদি কোনো আমাদের জন্য মানে কোনো উইশ থাকে বা কোনো ইয়া থাকে, যে এক্সপেকটেশন থাকে হয়তো এক লাইনে, কারণ আমরা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে আমাদের। তা আমরা কনক্লুশন করব আপনার আপনার মানে শেষ বক্তৃতা দিয়ে, যে আমরা আমরা এজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনার ছাত্র, আমরা আসলে কি কন্ট্রিবিউট করতে পারি, যদি 1-2 লাইনে বলতেন যে আমাদের আমাদের দায়িত্বটা কি, বা আমরা কি কি করব, এটা যদি আমাদের আমাদের প্রতি উপদেশ, অ্যাডভাইস আর কি স্যার, যে অ্যাজ এ ওয়েল উইশার হিসাবে। না, সেটা হলো যে আমি আহ, যেটা বললাম যে টেক্সটাইলকে আমি ওন করি, এবং আমি প্রথম থেকেই অনেক আগের থেকে আমি টেক্সটাইল আইটিটির সাথে কোনো না কোনো ভাবে মোটামুটি, আমি ইলেকশনে যাইনি কিন্তু জানি তো। নতুন আইটিটি ফার্স্টে আমার কথা হচ্ছে তারা তাদের যেটা সংবিধান ঠিক করবে, 1 নম্বর, নাম্বার 1। তো সংবিধান ঠিক করে তারপরে আইটিটি, আমি মনে করি বেটার নট টু বি বুটেক্স এর অ্যালামনাই। বুটেক্স এর অ্যালামনাই সীমাবদ্ধতাও নেই। আইটিটি কিন্তু অনেক বড় অর্গানাইজেশন হতে পারে, আইটিটি কিন্তু অনেক ফাইন্যান্সিয়ালি অনেক কিছু করতে পারে, কিন্তু অ্যালামনাইদের ওইগুলার ক্ষমতা থাকে না। ওগুলো লাভ না, আইটিটি কিন্তু লাভজনক প্রতিষ্ঠান হতে পারে। অতএব জি আইটিটি কে যেটা বললাম, আমার কথা হচ্ছে, আমার আবেদন থাকবে যে রিফর্ম করতে হবে, সংবিধান রিফর্ম করতে হবে। তারপরে আমাদের পারপাস অবজেক্টিভ গুলা কি কি আছে, আমি যেটা বললাম ওয়েলফেয়ার যেগুলা, এগুলাকেও রিফর্ম করা যেতে পারে। এগুলা করে নতুন আইটিটি তে যারা আসবে, আশা করি তারা এগুলোর উপরে এই নতুন, আমার চাওয়া যেটা আর কি, আমি যে পয়েন্ট গুলো বললাম এগুলা তারা জি ওনারা বাস্তবায়ন করবে। প্রফেশনাল আইটিটি যেটা আর কি, আমি যেটা বললাম, জি জি মানে প্রফেশনাল মেন স্লোগান, আমরা সোশ্যাল আইটিইটি থেকে প্রফেশনাল আইটিইটি চাই। প্রফেশনাল আইটি। আপনার আপনার বক্তৃতায় যেটা আমি বুঝলাম। থ্যাংক ইউ হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। আমরা মনে হয় ওকে। আজকে এই পর্যন্তই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। এবং আপনার অনেক মেসেজ আসছে, আমরা হয়তো পরবর্তীতে স্যার আপনি ওই লিংকে গিয়ে হয়তো ইন্ডিভিজুয়াল আপনি যোগাযোগ করতে পারেন, কারণ এগুলো আমাদের একটু আমাকে দিয়ে দিলে হয়তো আমি একটা দিদি পরে আমি ভিডিও অবশ্যই করলাম। অবশ্যই আর আমি অবশ্যই। অত্যন্ত দুঃখিত আমি নিতে পারিনি, আমি অবশ্যই যে আমি আমার মোবাইলেই অ্যাটেন্ড করতেছি, হয়তো ল্যাপটপ হইলে ল্যাপটপ পাশে আসে, কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারিনি আর কি। তো সবাইকে ধন্যবাদ, ধৈর্য সহকারে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আল্লাহ ভালো হাফেজ। থাকেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ হাফেজ।